শাহপরাণ ভাইয়ের ঘটনা বলবো এখন। তিনি যেভাবে বলেছেন, মাঝে মাঝে আমার এক পরিচিত বড় ভাই হৃদয়ের সাথে ফোনে কথা হয়। তিনি একজন সৌদি প্রবাসী। ঘটনাটি হৃদয় ভাইয়ের আরেক বড় ভাই এবং বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা। তার বাড়ি ছিল ইয়েমেনে। ইয়েমেন কিন্তু আমাদের মুসলিম মানুষদের জন্য, আমাদের ইসলামের কিন্তু একটা ঘাঁটি বলা যায়। আর ঘটনাটা ঘটেছিল সৌদি আরবের কুয়েত বর্ডারের কাছাকাছি। ইয়েমেনের ওই বন্ধুর নাম হলো আবদুল্লাহ ইলাহ। তখন বয়স 60-এর বেশি হবে হয়তো। হৃদয় ভাই মজা করে তাকে সাদিক বলে ডাকে। সাদিক মানে বন্ধু। সে উটের রাখাল ছিল। তার মতো করেই যখন ঘটনা হয় ঠিক এইভাবে বলেছেন তিনি। বাবা মারা যাওয়ার পরে আমি যখন 1985 সালে রিয়াদে সৌদি আরব আসি, কোথাও যাওয়ার জায়গা ছিল না। পকেটে টাকা বলতে কিছুই ছিল না। রাতে মসজিদের বারান্দায় ঘুমাতাম। কেউ কিছু দিলে খেতাম, আর না দিলে খেতাম না। ফজরের নামাজের পরে একটা লোক আসে আমার কাছে, মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমি বলি আব্দুল ইল্লাহ। আবার জিজ্ঞেস করে, কি করো তুমি? আমি বললাম, আমি এখানে নতুন, কাজ খুঁজছি। পরে সে লোকটা বলে, আমার উটের খামার আছে, তুমি কাজ করবে? আমি রাজি হয়ে গেলাম। আমার মালিকের নাম ছিল শায়েখ আবু উমর। তিনি ছিলেন রিয়াদ আজিজিয়ার একজন অনেক বড় ধনী ব্যক্তি, সাথে একজন অনেক বড় আলেম। আমার মালিক আমাকে কাজের জন্য আল রিয়াদ আজিজিয়া থেকে কুয়েত বর্ডারের কাছাকাছি পাঠিয়ে দেয়। আমার পৌঁছাতে রাত 2টা বাজে। বাস থেকে নেমে দেখি মালিকের ম্যানেজার এসে দাঁড়িয়ে আছে। হাঁটা শুরু করলাম। 20 মিনিট হেঁটে যাওয়ার পর মালিকের বাসায় পৌঁছাই। গেটের ভেতর ঢোকার পর যখন রুমে ঢুকতে যাব, তখন নাকে একটা আতরের ঘ্রাণ ভেসে আসলো। এই ঘ্রাণ আমি জীবনেও পাইনি। তবে আতরের ঘ্রাণ কিন্তু এখানে বাড়ি বাড়িতে পাওয়া যায়। ধনী মানুষের বাসায় আতরের ঘ্রাণ খুবই কমন, কিন্তু এটা আমি পাইনি কখনো। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে এসছে? সে কিছুই বলল না। আমি আরও জিজ্ঞেস না করে ঘুমিয়ে গেলাম সে রাতের মতো। রাতে আসার কারণে ভালোভাবে এরিয়াটা আসলে দেখা হয়নি। সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে বের হই। ঘোরাঘুরি শেষ করে বাসায় আসি। মালিকের যে ম্যানেজার ছিল সে দুপুরে আসে, খাওয়া দাওয়া শেষ করে। আমাকে অফিসে ডাকা হয়। ম্যানেজার বলে, তোমাকে উটগুলো নিয়ে যেতে হবে এখান থেকে 200 কিলোমিটার দূরে। ওইখানে মালিকের ক্ষেত খামার আছে, উটগুলো সেখানে নিয়ে যাবা। তারপর দিন আমি উট নিয়ে গাড়িতে উঠলাম। 4টার দিকে গাড়ি নিয়ে রওনা দিই সেই জায়গার উদ্দেশ্যে। যেতে যেতে গাড়িতে সন্ধ্যা হয়ে যায়। আকাশে লালচে আলোতে বেশ সুন্দরই লাগছিল। মরুভূমির মাঝখান দিয়ে রাস্তাটা একটু ভাঙা রাস্তা হওয়ার কারণে যেতে যেতে রাত হয়ে যায়। আমি অনেক ক্লান্ত হয়ে গাড়িতে ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে ড্রাইভারের ডাকে। ড্রাইভার বলে, গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না, সামনে আর রাস্তা নাই। আমি গাড়ির থেকে উটগুলো নামিয়ে এক রশিতে 5টা করে মোট 55টা উট বেঁধে রওনা দিই। লাইটে বেশি একটা চার্জ ছিল না। হালকা আলোতে দেখতে দেখতে আমি উট নিয়ে চলতে লাগলাম। আরও 5 কিলোমিটার যেতে হবে। লাইটের আলো ফুরিয়ে আসার মতো অবস্থা। রাতে আর এগুলো ঠিক হবে না, এটা ভেবে আমি উটগুলা বেঁধে রাখি আর আমার থাকার জন্য তাঁবু তৈরি করতে লাগলাম। প্রায় বানানো শেষ, তখন উটগুলা ডাকাডাকি শুরু করে। সাথে করে পাগলামি একসাথে শুরু করে দেয়। একজন পাগলামি করছে না, সবাই করছে। এদিক এদিক ছুটে যাওয়ার চেষ্টা করছে। আমি একটু ধমকি ধামকির মাধ্যমে ঠান্ডা করার চেষ্টা করি, কিন্তু উটগুলা হাত পা ছোটাছুটি করছিল। হালকা চাঁদের আলোতে বুঝতে পারলাম সবগুলা উট সামনের দিকে তাকিয়ে হাত পা ছোটাছুটি করছে। আমি তাকাতেই দেখি একটা সাপ। সাপটা মোটামুটি 4-5 হাত হবে, তবে বেশ মোটা। ভাবলাম এটা দেখি হয়তো উটগুলা ভয় পেয়ে গেছে। তাঁবু গাড়ার সময় যে আধা অবস্থায় যে রডটা ছিল, যেটা আধা গেঁথে রেখেছিলাম, সেই রডটা দিয়ে আস্তে আস্তে সামনে গিয়ে সাপটাকে জোরে 8-10টা বাড়ি দেওয়ার পর একটা সময় চেক করে দেখি সাপটা মারা গেছে। উটগুলা যেখানে বেঁধে রেখেছিলাম সেখান থেকে একটু করে দূরে নিয়ে ফেলে দিই।
আবার তাঁবুর সামনে এসে তাঁবু তৈরির কাজে মনোযোগ দিই। তাঁবু তৈরি হওয়ার পর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বেশ ক্লান্ত লাগছিল। হালকা ঘুম ঘুম ভাবও এসে পড়েছে, ঘুমিয়ে পড়বে এমন অবস্থা। তখন আবার উটগুলোর ডাকাডাকিতে হুঁশ আসে। বুঝলাম ঝড় হচ্ছে। তো বাইরের উটগুলো ঠিক আছে কিনা দেখার জন্য একটু বাইরে তাকাতে দেখি কিছুই না, কোনো ঝড় নেই। তাহলে এই যে জিনিসটা হলো, এটা কি মনের ভুল হলো? উটগুলো ঠিক আছে কিনা দেখার চেষ্টা করি, দেখার জন্য সামনে এগিয়ে যাই। দেখি দূরে কয়েকটা উট। আমি যখন কাছাকাছি যাই, উটগুলো আমাকে দেখে সোজা দৌড়াতে থাকে। কি রে আশ্চর্য! আমিও ধরার জন্য পেছন পেছন ছুটতে থাকি। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। উটগুলো দৌড়ে পালিয়ে যায়, আমি খুঁজতে থাকি। একটা সময় সামনে দেখি জলাশয়ের মতো। কাছে এগোতে দেখি মরুভূমির মধ্যে পানির একটা জলাশয়, কিন্তু পানি নেই। নিচে তাকাতে দেখি উটগুলো সেখানে দাঁড়িয়ে আছে। পানি না হওয়ার কারণে ঘাস হয়ে গেছে বড় বড়। আমি উটগুলো ধরার জন্য নিচে নেমে আসি। নামার পর আমি অবাক হয়ে যাই, উট নেই, একটা উটও নেই। ভাবলাম হয়তো আমাকে দেখে উপরে চলে গেছে। যখন উপরে উঠতে যাব, দেখি সামনে জলাশয়ের চারিদিকে ঘিরে শত শত চোখ আমার দিকে চেয়ে আছে। আগুনের ছোট ছোট গোলার মতো চোখ। ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা শরীর আমার। ভয় পেয়ে যাই। কে যেন আমাকে পিঠে জোরে একটা চর মারে, সাথে সাথে বালুর উপর পড়ি। এরপর আমার আর কিছু মনে নেই। যখন হুঁশ ফেরে, তখন দেখতে পাই দুই দিকে পাহাড়, মাঝখানে আমি শুয়ে আছি। শত শত মানুষের অবয়ব পাহাড়ের চারিদিকে দাঁড়িয়ে আছে আমাকে ঘিরে। কয়েকজন কি নিয়ে যেন কথা বলছিল, আমি বুঝিনি, অস্পষ্ট। ভালো করে কান পেতে শোনার চেষ্টা করি আমি। পরে শুনতে পাই তারা বলছে যে এই মানুষটা আমাদের বাদশার ছেলেকে মেরে ফেলেছে। আমি বুঝছিলাম না কেন তারা আমাকে উদ্দেশ্য করে এগুলো বলছে। আমি ভয় ভয়ে তাদের বললাম, আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? তারা আমার উত্তর দিল না। ভয়ে গলা আমার ঠান্ডা হয়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না। চারিদিকে ঘুম ঘুম কথা বলার শব্দ। হঠাৎ করেই কোনো শব্দ নাই, সব ঠান্ডা। আমি দেখতে পেলাম কিছু মানুষ কাউকে সামনে আসার জন্য জায়গা করে দিল। তখন কালে বোরখা পরা 3টা মহিলা কান্না করতে করতে একটু দূরে আমার সামনে এসে দাঁড়ালো। 3টা মহিলা থেকে একটা মহিলা সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেকে এই মানুষটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে মেরে ফেলেছে। আমি এখন আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও আমাদের বাদশার ছেলের প্রতিশোধ নিতে চাই। আপনি ওর মাথা কেটে ফেলতে অনুমতি দেন। আমি তখন একটু সাহস নিয়ে মহিলাকে বললাম, আমি কাউকে খুন করিনি, আপনি আমার উপর অন্যায় করছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন। সেই মহিলাটা বলে, আমার ছেলে খেলতে খেলতে ওখানে চলে যায়, সে উটের সাথে খেলছিল, তুই কেন তাকে আঘাত করে মেরে ফেললি? আমার একটা মাত্র ছেলে ছিল, মৃত্যুর বদলে মৃত্যু, আর এটাই আমাদের নিয়ম। এটা বলে আমার পেছনের একজনকে হাতের এক আঙ্গুল দিয়ে 2বার ইশারা করে। ভিড়ের ভেতর একটা লোক এসে আমার সামনে দাঁড়ায়। লম্বায় সে 10 থেকে 12 ফিট হবে। লোকটা রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে, আগুনের গোলার মতো চোখ, সে আমাকে গালি দিয়ে বলে, ইনসানের বাচ্চা, তুই কেন আমাদের বাসার ছেলেটাকে মারলি? এটা বলে আমাকে ধরে মানুষ সমান উঁচু থেকে জোরে দেয়, আছাড় মারে। আমি বালির মধ্যে মুখ থুবড়ে পড়ি, আমার মাথায় আঘাত পায়। আমাকে আবারও উঠিয়ে আবার আছাড় মারে। এরপর আবার মাথা ধরে একটা পাথরের উপরে রাখা হয়। মহিলাটি বলছে, আলাদা করে ফেলো এর দেহ থেকে মাথাটা। সাথে সাথে তরবারি খোলার আওয়াজ কানে ভেসে আসলো। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম। একজন আমার বাম পাশে এসে দাঁড়িয়ে তরবারি নিয়ে দাঁড়ালো, আর তখনই ওই লোকটা ছিটকে পড়ে যায়। তখন আমার কানে ভেসে আসছে হাজার হাজার মানুষের আল্লাহু আকবারের ধ্বনি। চারিদিকে তরবারির শব্দ, মনে হচ্ছে এখন যেন যুদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ হয়ে গেল। আমি আর কিছুই বলতে পারবো না। আমার যখন জ্ঞান ফিরল, আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমাকে দেখে একটা কাজের মেয়ে
ডাক্তারকে ডেকে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে, কোনো কাজ করে বা কিছু একটা। আমি দেখতে পাই ডাক্তারের সাথে আমার মালিক আর মালিকের 3 ছেলে আমার পাশে এসে দাঁড়িয়েছে। মালিক বলেন, আব্দুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি জিজ্ঞেস করলাম, শায়েখ আবু উমরকে, আমি কোথায় আছি? মালিক আবু উমর বলল, আপনি এখন হাফার আল বাতেনের একটি হাসপাতালে ভর্তি আছেন। আমি বললাম, এখানে কিভাবে আসলাম আমি? উমর বলল, আমি মাঝে মাঝে জিনে ধরা রোগী দেখি, আর এই কাজে আমাকে জিন জাতির কিছু শক্তিশালী জিন সাহায্য করে। তারা আমাকে সাহায্য করেছে। অনেক জিন ছিল যারা আমাকে ভালোবাসে, আমার কথা শোনে। কয়েকটা জিনকে দিয়ে আমি কিছু উপকারও পেতাম। আমার ঘরবাড়ি বন্ধ করতো ওরা, এলাকা পাহারা দিত। তেমন একটি জিনকে আমি আমার ম্যানেজারের বাসায় রেখে দিই, কারণ সেখানে উটের খামার, আশেপাশে জঙ্গলে ভরা। কিছু খারাপ জিন আছে যারা উটের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, উটের বাচ্চা মেরে ফেলে। এই জন্য আমি উটগুলোর সাথে একটা জিনকে রেখে দিয়েছিলাম, দেখে শুনে রাখার জন্য। যখন তুমি গাড়ি থেকে উটগুলো বেঁধে নিয়ে যাচ্ছিলে, আমার ওই জিনটা তোমার সাথেই ছিল। ওদিকে পাহাড়ে থাকতেও মারেদ সম্প্রদায়ের জিনেরা, তারা অনেক খারাপ প্রকৃতির জিন। সেই জিনের বাদশার 2 মেয়ে আর 1 ছেলে। জিনের বাদশা বৃদ্ধ হয়, সেই বাদশার স্ত্রী সেই জিন সম্প্রদায়ের সব জিনদেরকে কন্ট্রোল করতেন। উনি যা বলতেন তাই শুনতেন। আর তুমি যাদের এলাকায় ঢুকে গিয়েছিলে, জিনের বাদশার ছেলে সাপ হয়ে উটগুলোকে ভয় দেখাচ্ছিল, খেলা করছিল। আর তা দেখে তুমি সাপটাকে, তারা রূপ পাল্টাতে পারে না, তুমি মেরে ফেলেছো এর আগেই। তখন পাশের ছোট পাহাড়ে থাকা কিছু জিন এটা দেখে ফেলেছিল। তার আগে বাদশার স্ত্রীর কাছে বলে, বাদশার স্ত্রী জিনদের পাঠিয়ে দেয় তোমাকে ধরে নেওয়ার জন্য আর ছেলের লাশ নেওয়ার জন্য। যখন তারা আসে তখন আমার অনুগত জিন তাদেরকে দেখে ফেলে আর রিচুয়ালের মাধ্যমে উট সহ তোমার তাঁবুকে আটকে দেয়। তারা আর ভেতরে আসতে পারে না। তোমাকে মায়ার জালে বাহিরে নিয়ে যেতে চাইছিল ওরা, আর এই জন্যই তারা উটের আকৃতি নিয়ে দূরে দাঁড়িয়েছিল। তুমি যদি একবার সবগুলো উট দেখে নিতে, তাহলে আর এমনটা হতো না। তুমি তাদের পেছনে পেছনে চলে যাও, আর এটা দেখে আমার পালিত জিনটা ভয় পেয়ে যায়, কারণ সে একা তাদের মোকাবেলা করতে পারবে না। এই জন্য সে আমার কাছে ছুটে আসে। আমি তৎক্ষণাৎ আমার জিনের বাদশার কাছে একটা জিনকে দিয়ে খবর পাঠাই, আবার মারেদ সম্প্রদায়ের বাদশার কাছে একটা জিনকে দিয়ে খবর পাঠাই। কিন্তু তারা তোমাকে ছাড়তে নারাজ, কারণ তুমি তাদের ছেলেকে মেরে ফেলেছ। তখন আমার সাথে থাকা জিনের বাদশা তার জিন বহরকে নিয়ে তাদের সাথে অনেকটা যুদ্ধ করার মতো অবস্থা তৈরি হয়। অনেকটা মারামারি করে তোমাকে সেখান থেকে নিয়ে আসা হয়। আমার ম্যানেজার সেখান থেকে তোমাকে উদ্ধার করে এবং 3 দিন পর তোমার জ্ঞান ফিরল। আলহামদুলিল্লাহ, তুমি সহি সালামতে আছো। এরপর বেশ কিছুদিন আমার সাথে কিছু না হলেও আমাকে বলা হয়েছিল আমি যেন সাবধানে থাকি। কিন্তু একটা সময় কেটে যাওয়ার পর আমি নিজেই কেন জানি ব্যাপারটা মাথা থেকে সরিয়ে ফেলি। বছর পর আবারও একদিন মরুভূমিতে উট নিয়ে যাচ্ছিলাম। মাঝপথে প্রচুর পানি পিপাসা পেলে আমি দূরে একটা বাড়ি দেখতে পাই। সেখানে গিয়ে পানি চাইতে একজন মহিলা, বোরকা পরা মহিলা, আমার সামনে একটা পাত্রে পানি নিয়ে আসে। পানি পান করার পর আমার চোখের সামনে সকল কিছু ঘোলা হতে থাকে। আমি বুঝতে পারছিলাম আমি ঘুমিয়ে পড়েছি। একটা সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। এরপর নিজেকে একটা অচেনা জায়গায় পাই, যেখানে ঠিক আগের মতোই শত শত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝতে না পেরে তাদের জিজ্ঞাসা করলে তারা বলে, তুমি ভুলে যেতে পারো, আমরা ভুলিনি বাদশার ছেলের মৃত্যুর কথা, আজ ফয়সালা হবে। তারা সে আগের মতোই বলতে থাকে, মৃত্যুর বদলে মৃত্যু, মৃত্যুর বদলে মৃত্যু। আমি বুঝতে পারি এবার আর বাঁচার উপায় নাই, তাই মনে মনে আল্লাহকে স্মরণ করে চোখ বুজেছিলাম। তবে অনেক সময় পার হয়ে যাওয়ার পর যখন নিজেকে জীবিত মনে হচ্ছে, ঠিক তখনই মনে সাহস নিয়ে চোখ খুলি। আমি দেখি আমি মরুভূমির সেই জায়গায় মাটিতে পড়ে আছি যেখানে আমি পানি পান করেছিলাম। কিন্তু এখানে কোনো ঘরবাড়ি নেই, একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করে আমি ঠিক আছি কিনা। আমি জিজ্ঞেস করি, আপনি কে? সে আমাকে বলে, তোমাকে যে বাদশার ছেলের হত্যায় দোষী করা হয়েছে, আমি সেই বাদশা। আমরা পশু শিকার করে থাকি, তবে মানুষ না। আমি জানতে পেরেছি তোমার সেদিন ভুল ছিল না,
তুমি নিজের উটের কথা ভেবে আমার ছেলেকে ভুলক্রমে হত্যা করেছ, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আমার কাবিলার সবাইকে নির্দেশ দিয়েছি তোমাকে যেন আর ক্ষতি না করা হয়। ভালো থাকো, কিন্তু জীবনে কিছু করার আগে একবার ভেবে নিও। আর হ্যাঁ, তোমার নিজের প্রতি নজর রাখো। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল, অনেকটা উধাও হয়ে গেল। আমিও সেই মরুভূমির কাজটা ভয়ে ছেড়ে দিই। এরপর সাধারণ জীবনযাপন করি। সাধারণ জীবনযাপনের মরুভূমিটা আমার জীবনে ছিল না, আর কোনো সমস্যা হয়নি। এটা ছিল হৃদয় ভাইয়ের পাঠানো ঘটনা, তিনি কালেক্ট করেছেন। এত ব্যস্ততার মাঝে তিনি যে কালেক্ট করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের সাথে ঘটা। বলে রাখা ভালো, আমি বলছি যখন আপনাকে আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি কিংবা যখন আমি আপনাদেরকে ঘটনাটি লিখছি, তখন বেশ কয়েকটা বিষয় আমি এড়িয়ে গিয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে আমি চাই না যে জায়গার ঘটনা, সেই জায়গার বিষয়ে কোনো ভুল বিষয় তৈরি হোক। কারণ যেখানে ঘটনাটা ঘটে সেই জায়গায় আমাদেরও বেশ একটা স্থায়ী নিবাস আছে। যাই হোক অনেক ভাই, আমি পুরোপুরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে। সালটা 2021 সালের শেষের দিকে হবে হয়তো। আমি হয়তো এই কারণে বলছি, কারণ এই সময়টাকে আমি আসলে ভুলেই যেতে চাই। আমি হয়তো আপনাকে মনে করে পুরো ঘটনাটা বলতে পারতাম, কিন্তু আমি যতটুকু মনে আছে ঠিক ততটুকুই শেয়ার করছি। আগেও বলেছি, বেশ অনেক কিছুই আমি জেনে বুঝে তারপরে এড়িয়ে যেতে চাই। অনেক ভাই, আমাদের বাসা ছিল বেইলি রোডের ঠিক মাঝামাঝি একটা জায়গায়, যেখানে একটা ছোটখাটো আবাসন প্রকল্পের মতো তৈরি করা হয়েছে এবং দুটো বিল্ডিং জুড়ে অনেকগুলো ফ্ল্যাটের একটা ফ্ল্যাট কিন্তু আমাদেরও কেনা ছিল। ঘটনাটা ঘটে মূলত সেই ফ্ল্যাটকে কেন্দ্র করেই। বলছিলাম ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। আমি পড়াশোনা করতাম সিদ্ধেশ্বরীতে এবং সেই সূত্রেই আমার বাবা এবং মা এখানে আমাদের ভাই বোনদেরকে নিয়ে শিফট হয়ে যায়। ঘটনা মূলত আমাদের ফ্ল্যাটকে নিয়ে না হলেও তার আশেপাশকে কেন্দ্র করে। যেদিন প্রথম আমার সাথে ঘটনা ঘটে সেদিনকার কথা বলি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাইরে। আমি স্কুল থেকে ভিজে নিয়ে একাকার অবস্থায় এসেছি। এত কাছে বাসা হওয়ার কারণে গাড়ি নিয়ে সবসময় বের হওয়ার প্রয়োজন পড়ে না, তাই আমি সেখান থেকে হেঁটেই যাতায়াত করতাম। হুট করে বৃষ্টি নামার কারণে আসলে ভিজে গিয়েছিলাম। আরও যদি বলি, ইচ্ছে করেই কিছুটা ভিজেছিলাম। পুরো একটা আধুনিক ফ্ল্যাট হওয়ার কারণে পুরো আধুনিক ব্যবস্থাপনাও কিন্তু সেখানে ছিল। তাই আমি ঢুকে যখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি, তখন দেখলাম আমার যে দক্ষিণ পাশের লিফট সেটা আরো আগে আসছে। তার মানে হচ্ছে ঠিক একটা লিফট উঠছে এবং একটা লিফট নামছে। এটা দেখে আমি লিফট থেকে সরে আরেকটা লিফটের জন্য দাঁড়ালাম। এরপরে লিফটের দরজাটা খুলতেই দেখলাম লিফটের মধ্যে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে। বয়স কত হবে? আনুমানিক 40 কিংবা 45 বছর। সমস্যা সেটা নয় অনেক ভাই, সমস্যা হচ্ছে লিফট যেহেতু ওপর থেকে নিচে এসেছে, তাই সেই মহিলাটির বের হয়ে যাওয়ার কথা, কিন্তু সে বের না হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আমি তখন ভাবলাম বোধহয় লিফট আন্ডারগ্রাউন্ডে যাবে, তাই আমিও আর লিফটে উঠছিলাম না। পরে সেই ভদ্র মহিলাটি অনেকটা রাগান্বিত কণ্ঠে আমাকে বলল লিফটে তাড়াতাড়ি ওঠার জন্য। আমি তখন কিছু না চিন্তা করে ভিজে নিয়ে একাকার অবস্থায় লিফটের মধ্যে উঠে পড়লাম। একটু কারণটা বলে নিই, যেহেতু আমি ভিজেছিলাম, আমি মনে করেছিলাম বোধহয় লিফট ভিজে যাবে দেখেই তিনি রাগ করেছেন। এই ফ্ল্যাটগুলোতে যত মানুষ আছেন সবাই প্রায় নিজেরাই থাকেন। ভাড়া মানুষের সংখ্যা বা ভাড়া দেওয়া ফ্ল্যাটের সংখ্যা খুবই কম, তাই প্রত্যেকটা বিষয়ের যত্নশীল হওয়া বা যত্ন করা এই পুরো ফ্ল্যাটের প্রত্যেকেই আসলে মোটামুটি মেনটেন করে। তেমনই একটা কিছু ভেবেছিলাম। যখন লিফটে উঠলাম আমি তখন আমাদের ফ্লোরের বাটন ক্লিক করার পরে দাঁড়িয়েছিলাম। দেখলাম সেই ভদ্রমহিলা কোনো বাটন ক্লিক করলেন না। তিনি আমার সাথে মনে হলো যে ঠিক আমার ফ্লোরে যাবেন। আমি আর 7 পাঁচ চিন্তা না করে আমি আমার চুল থেকে কিছুটা পানি ঝরানোর চেষ্টা করছিলাম। সেই মুহূর্তে সেই ভদ্রমহিলা আমার নাম ধরে জিজ্ঞেস করলো। বৃষ্টিতে ভেজার কি খুব প্রয়োজন ছিল? আমি কিছুটা অবাক হলাম। অনেক ভাই, আমি আবারও বলে রাখি, ঢাকা শহরের কর্পোরেট ফ্ল্যাটগুলোতে একজন আরেকজনকে খুব একটা বেশি ভালো চেনে না, কিন্তু তিনি খুব অনায়াসে আমার নাম বলতে পারল। আমার কাছে মনে হলো হয়তোবা হতে পারে আমার বাবা মার সঙ্গে
তার পরিচয় আছে, তিনি হয়তোবা আমি না চিনলেও আমাকে চেনে। ততদিনে আমরা ফ্ল্যাটে উঠেছি প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। যথারীতি আমি আমাদের ফ্লোরে নামলাম। নেমে আমি আমার ফ্ল্যাটের সামনেও গিয়ে দাঁড়ালাম, কিন্তু দেখলাম লিফট থেকে সেই ভদ্রমহিলা আর বের হলেন না। আমার কাছে আরো অবাক করার বিষয় হলো, যখন লিফটের দরজাটা লেগে গেল তখন লিফটার শটাং সেখানে দাঁড়িয়ে রইল। তার মানে সেই ভদ্রমহিলা কোনো ফ্লোরে যাচ্ছেন না, তিনি লিফটের মধ্যেই আছেন। কি যেন একটা মনে হতে আমি পেছনে আসলাম। ফিরে এসে লিফটের বাটন ক্লিক করতেই দরজা খুলে গেল। অবাক হয়ে দেখলাম অনেক ভাই, ভেতরে কেউ নেই। ঘটনা এখানেই শেষ হলে পারত। কিছুটা হ্যালুসিনেশন, কিছুটা বোকা হয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ, এরপর এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকে যাই। পরবর্তীতে ভেজা কাপড় বদলানো, নিজের শাওয়ার নেওয়া এবং অন্যান্য কাজ করতে গিয়ে এই কথা মাকে বলতে একদমই ভুলে যাই। তার পরের দিনের কথা, সকালবেলা রেডি হয়ে বের হয়েছি স্কুলে যাব দেখে। লিফটের কাছে দাঁড়িয়েছি, হুট করে সে ঘটনাটা আমার আবারও মনে পড়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ সেদিনকার কথা আমি কাউকে আর বলা হয়ে ওঠেনি। লিফট এসে থামলো, আমি লিফটে উঠলাম। লিফট সরাসরি গ্রাউন্ড ফ্লোরে চলে গেল এবং সেখান থেকে আমি স্কুলেও চলে আসলাম। কিছুটা স্কুলে গিয়ে ভুলেই গিয়েছিলাম। বিপত্তি বাজে যখন আমি আবারও বাসায় ফিরি, তখন ঠিক একইভাবে আমি যখন নিচে এসে লিফট কল করলাম, দরজা খুলতে দেখি সেই ভদ্রমহিলা ভেতরে দাঁড়ানো। ততক্ষণে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি মোটামুটি শিওর যে আমি কোনোভাবেই লিফটে উঠবো না, তাতে যা কিছুই হোক না কেন। কিন্তু খুব অবচেতন ভাবেই মনে হলো আমার নিজের পা দুটো একা একা নিজে নিজেই হেঁটে লিফটেও চলে গেল। মনে হচ্ছিল আমার নিজের ওপরে নিজের কোনো শক্তি নেই। লিফটের মধ্যে উঠে দেখলাম ফ্লোর ঠিক আমাদের ফ্লোরে এই লিফটটা কল করা। বিশ্বাস করেন অনেক ভাই, আমি লিফটে উঠে কোনো ফ্লোর কল করিনি। লিফটের দরজা লাগতেই তিনি আবারও আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম ধরে। এবার জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আমি প্রচন্ড ভয় আতঙ্কে, প্রচন্ড ঠান্ডার মধ্যেও ঘামছিলাম। এত ঘামছিলাম যে দেখেই মনে হচ্ছিল যে আমি প্রচন্ড নার্ভাস। মনে হচ্ছে আমার লো প্রেশার হয়েছে, আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাব। ঠিক আমাদের ফ্লোরে এসে দরজা খুলল। এক দৌড়ে আমি লিফট থেকে বের হলাম, আমার ফ্লোরের সামনে গেলাম। এরপর আমি সেন্সলেস হয়ে গেলাম। অনেক ভাই আপনাদের অনেকেই ভাবতে পারে কিংবা ভাববেন যে এতটুকুতে ভয় পাওয়ার কি আছে। আমি আবারও বলছি, যার সাথে হয় শুধুমাত্র সেই বলতে পারে কি হয়েছে। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার খাটে এবং আমার পাশে আমার বাবা, আমার মা, একজন ডক্টর এবং আমার খালামণি তিনিও চলে এসেছেন। মূলত খালামণি আমাদের সাথে থাকতেন না, তিনি আমার সেন্সলেসের কথা শুনে চলে এসেছিলেন। ঘরের ছোট মেয়ে হওয়ার কারণে আমার বেশ দাপট ছিল এবং আদরও ছিল। সবাই ভাবছিলেন ঠিকভাবে খাওয়া দাওয়া না করার কারণে এমন কিছু হয়েছে, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে আমার খালামণি বারবার আমাকে বলছিলেন তুমি এখন শান্ত হও, পরে আমাকে বলো কি হয়েছে। বেশ রাতের সময় খালামণি আমার রুমে আসেন এবং তিনি আমার কাছে সবকিছু জানতে চান। আমি কিছুক্ষণ ইতস্ত করে সব ঘটনা খালামণিকে খুলে বলি। খালামণি খুব গম্ভীরভাবে পুরো কথা শোনেন এবং মনে হচ্ছিল খালামণি সব কথা বিশ্বাস করেছেন। আমি কিছুটা আস্থা ফিরে পাই। খালামণি বলেন আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো, তুমি টেনশন করো না। এর পরের কয়েকদিন সব ঠিকঠাক ছিল। কেন ঠিকঠাক ছিল সেটাও বলি অনেক ভাই। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসতেন এবং তিনি গিয়ে নিয়ে আসতেন। কতদিন হবে, 1 সপ্তাহ। বিপত্তিবাতে এর পরে যখন আমি প্রায় ভুলে যেতে বসেছিলাম যে কি হয়েছে আমার সাথে, ঠিক সেই মুহূর্তে একদিন সকালবেলা রেডি হয়ে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি। আমি লিফট কল করলাম, লিফট আসলো। লিফট যখন নিচের দিকে যাচ্ছে হঠাৎ করে 5th ফ্লোরে লিফটটা খুলে গেল। অনেক ভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলবো। আমি দেখলাম সেই ভদ্র মহিলা ঠিক আমার চোখের সামনে দাঁড়ানো। এবার সে প্রচন্ড রাগী ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার এরপর আর কিছু মনে নেই। আবারও যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার বিছানায় শোয়া, আমার চারপাশে আমার পরিবারের সবাই, এবং এবার আমি একজন হুজুরকে দেখতে পাই। মনে হয় যে তিনি আমাকে ঝাড়ফুঁক করেছেন কিংবা আমার চারপাশে কোনো কিছু পানি টানি ছেটানো হয়েছে। সবকিছু কেমন যেন আমার কাছে উদ্ভট লাগছিল, অবাক করা লাগছিল। আমি প্রচন্ড ভয়ে কান্নাকাটি করা শুরু করি। আমার মা আমাকে ঠান্ডা করার চেষ্টা করেন, আমার খালামণি
আমার কাছে বসে পড়েন এবং তিনি বলেন যে আমরা সব খোঁজ খবর নিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি, তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে অনেক ভাই ঠিক 1 মাসের মধ্যে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দিই এবং ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিই। পরবর্তীতে এই পুরো ঘটনা আমি আমার খালামনের থেকে শুনি। যেটা শুনেছিলাম সেটা ছিল ঠিক 5th ফ্লোরে তার 2 মাস আগে একজন মহিলা মারা যান এবং তার মারা যাওয়াটা ছিল অস্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু বলতে তিনি একাই থাকতেন, তার পরিবারের সবাই দেশের বাইরে থাকতো। তার স্বামী মারা গিয়েছিল 2 বছর আগে, তাকে বারবার করে দেশের বাইরে তার সন্তানরা নিয়ে যেতে চাইলেও তিনি কোনোভাবে দেশ ছাড়তে রাজি হননি। 3 দিন পরে তার লাশ পাওয়া যায়। আমি আবার বলছি, মারা যাওয়ার 3 দিন পরে তার রুম থেকে লাশ পাওয়া যায়। মূলত তিনি মারা যাওয়ার পরে কেউ জানতেই পারেনি তিনি মারা গিয়েছিলেন। এরপর থেকে সেই ফ্ল্যাট খালি এবং সেই ফ্ল্যাটে আর কেউ থাকে না। মূলত ভাড়া দিতে পারলেও তারা তাদের মায়ের স্মৃতি রেখে দেবে বলেই সেই ফ্ল্যাটটি আর ভাড়া দেয়নি। অনেক ভাই এখন প্রশ্ন জাগতে পারে, আমার সঙ্গে যার দেখা হয়েছিল সেই কি সেই মহিলা ছিল? আপনি ভাবতে পারেন আমি ভুল দেখেছি, আমি হ্যালুসিনেট করেছি, কিন্তু না, সেই ফ্ল্যাটে থাকা আরও 3-4 জন ঠিক সেই মহিলাটাকে দেখেছেন এবং তারা আগে থেকে যেহেতু তাকে চিনত তাই তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন এবং পুরো বিল্ডিংয়ে একবার হুজুর এনে বন্ধ করা পর্যন্ত হয়েছিল। যাই হোক, আধুনিক যুগে এগুলো কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, তবে যে ঘটনাটা শেয়ার করলাম সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক সত্য ঘটনা। ঠিকানা বললাম না কারণ ঠিক অনেকেই সেই এলাকার আশেপাশে থাকেন এবং হয়তোবা এই মুহূর্তে আপনাকে যারা শুনছে তাদের কেউ একজন সে ফ্ল্যাটেও বা সেই বিল্ডিংয়ের ফ্ল্যাটেও থাকতে পারে। পরবর্তীতে এই বিল্ডিংয়ের যারা কমিটি মেম্বার তারা সবাই মিলে এই ঘটনা যাতে বাইরে না বের হয় তার জন্য আমার বাবাকে এবং আমার মাকে অনুরোধ করতে থাকেন এবং পরবর্তীতে সে অনুরোধের প্রেক্ষিতে আমার বাবা মাও সেই বিষয়ে আর কোনো কথা বলেননি। এখন পর্যন্ত আমাদের বাড়িতে সে বিষয় নিয়ে কখনো কথা হয় না, তবে আমার মা কখনো কখনো আমাদের পারিবারিক কোনো সভায় যদি কথা ওঠে তখন এই ঘটনাটা সবাইকে বলেন। কাশু দাদার মূল পেশাটা কিন্তু মাছ ধরা, আর এখান থেকে ঘটনাটার সূত্রপাত। উনি মূলত দিনেই বেশি মাছ ধরতেন, গভীর রাতে মাঝে মাঝে মাছ ধরতেন আর কি। তো মাছ তো আসলে কখন কোন সিজন আসে, কিছু কিছু মাছ বিশেষ করে নদীর যে মাছগুলো বা বিলের মাছগুলো, বিশেষ করে বড় মাছগুলো, এগুলো তো আসলে রাতের বেলাতেই বেশি ধরা পড়ে। এই জন্য মাঝে মাঝে উনি রাতের বেলা যেতেন। রাতের বেলা যখন যেতেন তখন ওই টেটা, কোচ, এই ধরনের যে সরঞ্জামাদি এগুলো নিয়ে উনি বেরিয়ে পড়তেন। তো ঘটনার দিন রাতেও উনি এই ধরনের সরঞ্জামাদি নিয়েই বেরিয়ে পড়লেন তার বাড়ি থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে একটি বিলের উদ্দেশ্যে। সময়টা তখন আষাঢ় মাসের মাঝামাঝি সময় হবে। এই ঘটনাটা কিন্তু অনেক আগের, একদম নির্দিষ্ট সাল বলা মুশকিল, তবে এটা এখন থেকে প্রায় 40 বছর আগে শুরু হয়েছিল বা তারও আগে হতে পারে, এমন একটা সময় অনুমান করা যায় আর কি। তো আষাঢ় মাসের মাঝামাঝি সময় তো বিলে পানিও বেশ ভালোই ছিল, মাছও বেশ ভালোই পাওয়া যেত। উনি রাত আনুমানিক 1টা-1.5টার দিকে, সম্ভাব্য সময় আর কি হতে পারে। তখন তো আর মোবাইল, ঘড়ি এগুলোর প্রচলন খুব একটা গ্রামে ছিল না, মোবাইল তো ছিলই না, ঘড়ির প্রচলনও তখন কম ছিল। তো এই যে কাশু দাদু উনি মাছ ধরা শুরু করেছেন, মাছ পাচ্ছিলেন, মনে মনে বেশ খুশিও হচ্ছিলেন। উনি চিন্তা করলেন যে পরিবারকে সাথে নিয়ে ভালোই মাছ খাওয়া যাবে, আবার বাজারে বিক্রিও করা যাবে। উনি চিন্তা করলেন যে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত মাছ ধরবেন, এরপর উনি নামাজ পড়ে তারপর বাড়িতে যাবেন, অথবা মাছগুলো বাড়িতে রেখে তারপর নামাজ পড়বেন, তারপর মাছগুলো নিয়ে বাজারে যাবেন, বিক্রি করবেন। উনি চিন্তা করেছিলেন যে পরিমাণ মাছ পাওয়া গেছে, আশা করা যায় যে 3 থেকে 4 দিনের সংসার খরচ আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ চলে যাবে। উনি এরকম চিন্তা করছিলেন, মাছ ধরছিলেন, হঠাৎ করে দাদু খেয়াল করলেন তার পায়ের পাশ দিয়ে একটা মোটামুটি বড় আকারের বোয়াল মাছ চলে গেল। দাদুর ধারণা অনুযায়ী মাছটির ওজন 8 থেকে 10 কেজির মতো আনুমানিক হতে পারে। বোয়াল মাছটা দেখে দাদু খুব খুশি হয়ে যান। উনি চিন্তা করলেন এই মাছটা যদি টেটা দিয়ে মারতে পারি তাহলে তো বাজারে নিয়ে গেলে বেশ ভালোই দাম পাওয়া যাবে। উনি টেটা দিয়ে ওই মাছটির দিকে তাক করে আঘাত করেন, তবে প্রথম আঘাতে মাছটির তেমন কোনো ক্ষতি হলো না।
কোথায় যেন চলে গেল। দাদু তো মরিয়া হয়ে ওই মাছটিকে খুঁজতে থাকলেন। বেশ কিছুক্ষণ খোঁজার পর মাছটিকে উনি দেখতেও পেলেন। নাগালে পেয়ে দ্বিতীয়বার ওনার ট্যাটা দিয়ে আঘাত করেছেন। এইবার এই ট্যাটাটা মাছটার শরীরে বেশ ভালোই লেগেছে। মাছটা ছটফট করছে, মরে যায় নাই। দাদু তো বেজায় খুশি, বড় একটা মাছ পেয়েছেন। মাছটাকে ধরে মনের আনন্দে বাড়ির দিকে রওনা হয়েছেন। ডাঙায় উঠে পড়েছেন। ভোর হতে তখনও বেশ কিছুটা সময় বাকি আছে। দাদু গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন, আঁকাবাঁকা পথ ধরে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দাদুর কাছে মনে হলো পেছন থেকে কোনো একটা শব্দ হলো। শব্দটা ঠিক মানুষের মতোও না, আবার কেমন যেন সাপের ফস ফস আওয়াজের মতো হচ্ছে, ঠিক সাপের আওয়াজও না। দাদু তেমন একটা কান দিলেন না, সামনের দিকে আগাতে শুরু করলেন। কিছুটা পথ যাবার পর আবারও সেই একই শব্দ। দাদু পেছন ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। আবার হাঁটা শুরু করলেন। এবার পেছন থেকে গম্ভীর কণ্ঠে একটা শব্দ ভেসে এলো, কাজটা কি ভালো হলো কাশু মোল্লা? দাদু এবার থমকে গেলেন। ডানে বায়ে পেছনে তাকিয়ে দেখলেন যে না, কেউ তো নাই। তাহলে কথা বলে কে? দাদু এবার একটু ভয় পেলেন, আল্লাহর নাম স্মরণ করে দাঁড়ালেন। আবারও সেই একই কণ্ঠে আওয়াজ ভেসে হলো, কাজটা কি ঠিক হলো কাশু মোল্লা? এবার কাশু দাদা উত্তর দিলেন একটু সাহস নিয়ে, কারণ উনি তো আসলে মাছই ধরেছেন, চুরি ডাকাতি তো করেননি। তো উনি বলেন যে কে আপনি? আমি কি কাজটা ভুল করলাম আমি তো বুঝতে পারছি না। শব্দের উত্তরে ভেসে এলো, আমি কে তা তুমি পরে জানতে পারবে। কি ঠিক করনি সেটা আগে বলি। তুমি যে বড় বোয়াল মাছটি ধরেছ, সেই মাছটিকে দ্রুত আবার বিলে ছেড়ে দিয়ে আসো। এই কথা শোনার পর এই কাশু দাদা কিছুটা বুঝতে পারলেন। উনি বুঝতে পারলেন মনে হয় কোনো পিশাচের খপ্পরে দাদু পড়েছেন। তখন দাদু বললেন, মাছ কেন ছেড়ে দিব? এটা তো আমি স্বীকার করেছি। এই কথার প্রতি উত্তরে শব্দ এলো, তুমি যত দ্রুত মাছ ছেড়ে দেবে এতে তোমার ভালো হবে। যদি তোমার হাতে মাছটি মারা যায় তাহলে তোমার খানদান কিন্তু শেষ হয়ে যাবে। এই কথা শোনার পর দাদু বললেন, মানে কি? এটা কেমন কথা? আমার কাজই হচ্ছে মাছ ধরে জীবিকা চালানো, আমি তো খারাপ কিছু করিনি। এই বিলটা তো নির্দিষ্ট কারো ব্যক্তির না, এমনটা না যে আমি অন্য কারো পুকুরে গিয়ে মাছ ধরেছি। এবার প্রতি উত্তরের যে মাত্রা, এটা আরো গম্ভীরভাবে ভেসে এলো। বলতে লাগলো, দেখতে মাছের মতো হলেই কি মাছ হয়? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি সৎ, এই জন্য এত সময় নিয়ে ভদ্রভাবে তোমার সাথে কথা বলছি। না হলে এখনই তোমার কি হাল করতাম এটা তোমার কল্পনাতেও নাই। তুমি যাকে মাছ ভেবে আঘাত করেছ তার নাম সাবের। সে আমার সর্দারের কলিজার টুকরো নাতি। তার একটু ইচ্ছা হয়েছে রাতে সে বিলের পানিতে গোসল করবে। সকালে তো মানুষের যাতায়াত থাকে, তাই সে রাতে মাছের বেশে এসেছে। এই কথা শোনার পর কাশু দাদা বেশ ভালোই ভয় পেলেন। উনি বললেন, যাহা এ আমি কি কাজটা করলাম? আমি তো বুঝতে পারিনি, আমি তো স্বাভাবিক মাছই মনে করেছিলাম। আমি গরিব মানুষ, বড় মাছ পেয়েছি, শিকার করার চেষ্টা করেছি। তো এই কথাটা শুরুতে আপনি কেন বললেন না? তাহলে তো আমি আরো দ্রুত গিয়ে ছেড়ে দিতাম। এতটুকু সময়ের মধ্যে তো এই মাছটা তো মারাও যেতে পারে। এই কথা বলেই কাশু দাদা দ্রুত ছোটা শুরু করলেন পানির দিকে। উনি পানি থেকে তো আসলে খুব বেশি দূরে আসে না, এই পানির কাছাকাছি ছিলেন আর কি। দ্রুত পানির কাছে গিয়ে মাছটা ছেড়ে দিলেন। মাছটা তখনও জীবিত ছিল। মাছটা ছেড়ে দেওয়ার পরেই হঠাৎ করে মনে হলো মাছটি অদৃশ্য হয়ে গেছে। মাছটা ছেড়ে দিয়ে উনি যখন আবার ঘুরে বাড়ির দিকে চলে যাবেন, তখনই ঠিক আবার ওই একই কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে যে, কাশু মোল্লা, তোমাকে ধন্যবাদ, আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ, তুমি এখন যাও। ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়।
এরপরে আরও অনেক ঘটনা রয়েছে, চলুন সেই দিকে যাই। দিনকাল ভালোই যাচ্ছিল কাশু দাদার, সব কিছু ঠিকঠাক মতো চলছে, সাধারণ দিনের মতো ঝাড়ফুঁকও চলছে। দাদা কিন্তু ঝাড়ফুঁক করতেন, কোনো হাদিয়া নিতেন না। কেউ খুশি হয়ে যদি কিছু দিত উনি নিতেন, তবে ওই সময় টাকা পয়সার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে মানুষ খুশি হয়ে দিতেন। চাল, ডাল, পেঁয়াজ, সবজি, গম এইগুলো দিত। টাকা পয়সার থেকে এই জিনিসগুলোর কদরটা ওই সময়ের প্রেক্ষাপটে বেশি ছিল, যেহেতু অনেকদিন আগের কথা আর কি। গ্রামে এই জিনিসগুলোর এক্সচেঞ্জ যে বিনিময়, এটা আরও জনপ্রিয় ছিল ওই সময়ের প্রেক্ষাপটে। তো যাই হোক, ওই রাতের ঘটনা আর 5 থেকে 7 দিন পর হঠাৎ একদিন দাদু রাতের স্বপ্নে দেখেন একটি সুন্দর অবয়ব, মাঝবয়সী হবে আর কি, জুব্বা টুপি পরা, সেই একই কণ্ঠে, মানে যেই কণ্ঠে কথা হয়েছিল সেই রাতে, সে একই কণ্ঠে কাশু মোল্লা দাদাকে বলছেন, কাশু মোল্লা, চিনতে পেরেছো আমাকে? আমি সেই ব্যক্তি, আমার নাম খালিদ। তোমার হাতে মাছ ছিল, তাই তোমাকে আসলে দেখা দিতে পারিনি। তো তোমাকে ধন্যবাদ। সাবের এখন অনেকটা সুস্থ, আল্লাহর রহমতে আমার সর্দার তোমাকে দাওয়াত প্রেরণ করেছেন, তোমাকে দাওয়াত গ্রহণ করতে হবে। সাবেরকেও তুমি দেখবে। এর পরপরই দাদার ঘুম ভাঙে। দাদা খেয়াল করলেন তার ঘরে কেমন যেন একটা সুন্দর মিষ্টি সুবাস ছড়িয়ে রয়েছে। দাদা ভাবলেন মনে হয় এটা স্বপ্নই। দাদা আবার ঘুমিয়ে গেলেন। ভোরে উঠলেন, সালাত আদায় করলেন, নিত্যদিনের কাজ শুরু করে দিলেন। রাতে আবার মাছও ধরতে গেলেন। সেই বিলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন, তখন সেই স্বপ্নে দেখা অবয়বটা হাজির হলেন। দাদা কিছুটা ভয় পেলেও এসব ব্যাপারে তার তো কিছুটা ধারণা রয়েছে। সেই অবয়বটা, মানে সেই জিন খালিদ, বলতে শুরু করলেন যে, কাশিমুল্লাহ, আমি জানি তুমি একটু ভয় পাচ্ছ, কিন্তু ভয়ের কিছু নেই, আমি তোমার সঙ্গে একটু কথা বলে চলে যাব। তো কাশু দাদা মাথা নেড়ে বললেন যে, ঠিক আছে, আপনি বলেন। তখন ওই জিন খালিদ বলতে থাকে, তুমি সেদিন তোমার মানবিকতা দিয়ে মাছ ভেবে তুমি আসলে ছেড়ে দিয়েছিলা এই জিনিসটাকে, তুমি তাকে আঘাত করেছিলা, এটা সত্য, না বুঝে কাজটা করেছো। আমাদের সর্দার তোমাকে মাফ করে দিয়েছেন, পক্ষান্তরে ধন্যবাদ জানিয়েছেন। আর আমি হচ্ছি আমার সর্দারের প্রিয় একজন খাদেম এবং খুব কাছের একজন খাদেম। আমরা মুসলিম জিন, আমার সর্দার এবং আমরা নিজেরা ধর্মপ্রেমী। তোমার ধর্মের প্রতি ভালোবাসার ব্যাপারে আমাদের সর্দার জেনেছেন, তুমি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারো। আমাদের সর্দার তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ইচ্ছুক, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এই কথা শোনার পর দাদা বললেন যে, আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, আমি কিভাবে ওনার সাথে দেখা করতে পারি? আমি কিভাবে যাব তার সাথে দেখা করতে? আর আমার মতো একজন সাধারণ মানুষকে উনি এতটা আন্তরিকতা দেখাচ্ছেন, আমি কি এটার যোগ্য? তখন খালিদ বললেন যে, এটা নিয়ে তুমি ভেবো না, আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে কেউই অসম্মানিত করতে পারে না। তুমি চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। কাশু দাদা চোখ বন্ধ করলেন। দাদা শুধু একটা দমকা বাতাস অনুভব করলেন কয়েক সেকেন্ডের জন্য। এরপর জিন খালিদ চোখ খুলতে বললেন। দাদা দেখলেন সুন্দর মনোরম একটা প্রাসাদ, পাশ দিয়ে নদী, বাগান, একটা ভিন্ন রকমের দুনিয়া। আর দাদা যে পোশাক পরা ছিলেন সেই পোশাকও নাই, সুন্দর জুব্বা, পাগড়ি এরকম পরা উনি। এই কয়েক সেকেন্ডের মধ্যে ওনার পোশাকও চেঞ্জ হয়ে গেছে। উনি দেখলেন নানান ধরনের খাবার দাদার জন্য প্রস্তুত। ওই খালিদ বললেন যে, এবার আপনি বিসমিল্লাহ করে আতিথেয়তা গ্রহণ করুন। তো দাদাও আসলে ক্ষুধার্ত ছিলেন, কেন জানি ওই সময় ওনার খুব ক্ষুধা লেগেছিল। দাদা খেতে শুরু করলেন, বেশ খানিকটা খেলেন, বেশ সুস্বাদু ছিল খাবারগুলো। ওই খালিদ কিছু জায়গা ঘুরিয়ে দেখালেন। এবার খালিদ বললেন যে, আপনি এই কামরা, মানে একটা কামরা দেখে বললেন যে, আপনি এই কামরায় গিয়ে বসুন, আপনার সঙ্গে সর্দার কথা বলবে।
আপনি শুধু তার কণ্ঠই শুনতে পাবেন, তার চেহারা দেখবেন না, তবে তাকে দেখার জন্য উকি ঝুঁকিও দিবেন না। আর আপনি সাবিরকেও দেখতে পাবেন, এটা বললেন। এরপর ওই রুমে যখন ওনাকে বসানো হলো, বাইরের থেকে একটা আওয়াজ খুব সুন্দর কণ্ঠে সালাম দিল কাসুমুল্লাহ দাদাকে। তো সালাম বিনিময় হলো। মূলত ওই সময় সর্দার কথা বলছিলেন। সর্দার এসে বললেন যে সেদিন রাত্রে আপনার অজান্তে একটা ভুল হয়েছে, আমি জানি, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি আপনাকে ডেকেছি মূল কারণ হচ্ছে আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। আমি আমার জিনদের মাধ্যমে জেনেছি আপনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারেন, আমাকে একটা আয়াত শোনাবেন? তো কাসুমুল্লাহ দাদা প্রথম দিকে একটু ঘাবড়ালেও পরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন এবং সূরা জিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনালেন। সর্দার খুব মুগ্ধ হলেন, বললেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা শোনার পর দাদা বুঝতে পারলেন যে সর্দার খুব খুশি হয়েছেন। এরপর এই কাসুমুল্লাহ দাদাকে সর্দার বললেন যে আপনাকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে আমার নাতিকে আপনি একটু কোরআন তেলাওয়াত শেখাবেন, আর আপনার মধ্যে যে সরলতা সততা রয়েছে এই তালিমটাও তাকে দিবেন। এটা বলার পর কাসুমুল্লাহ দাদা দেখতে পেলেন যে ওনার ওই কক্ষের মধ্যে মানুষের 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের হাইট কতটুকু হয়, কেমন হয় চেহারা, ওইরকম একটা বাচ্চা, খুব সুন্দর বাচ্চা ঢুকলো। সে বাচ্চাটাও ঢুকে তাকে সালাম দিল। বাচ্চাটা একটু আহত বলে মনে হয়েছিল আর কি। তো কাসুমুল্লাহ দাদা বুঝতে পেরেছিলেন এটাই সেই বাচ্চা যাকে উনি আঘাত করেছিলেন। এরপর ওই বাচ্চাটা আবার চলে যায়। তো কাসুমুল্লাহ দাদা বললেন যে আমি তো আসলে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, এত বড় কাজ আমি কিভাবে করব? আমার তো পরিবার রয়েছে, তাদের জন্য রোজগার করতে হয়। তখন সর্দার বললেন যে আল্লাহর রহমত, আপনার রিজিক নিয়ে ভাবতে হবে না, আপনি আমার এই নাতিকে একটু লেখাপড়া শেখাবেন। তখন এই কাসুমুল্লাহ দাদা আপত্তি করলেন। উনি বললেন যে না, এটা হবে না। উনি কখনোই এই ধরনের কাজের কোনো বিনিময় নেন না, কোনোভাবেই এটা পসিবল হবে না, এটা কাসুমুল্লাহ দাদা জানিয়ে দিলেন। এবং কাসুমুল্লাহ দাদা জানালেন যে আমি অতীব সাধারণ একজন মানুষ হওয়ার পরও আমাকে যে সম্মান দিলেন এতেই আমি খুশি। আপনার নাতিকে আমি পড়াবো, এর জন্য কোনো বিনিময় দিতে হবে না। আপনি আমাকে যে সম্মান করেছেন এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমি আমার সময় অনুযায়ী আপনার নাতিকে পড়াবো, আপনাদের সময় অনুযায়ী নয়। আমি সপ্তাহে একদিন শুক্রবার আপনার নাতিকে পড়াবো, বাকি দিনগুলো আমার ইবাদত এবং জীবিকার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করব। এই কথা শোনার পর সর্দার বেশ খুশি হলেন এবং বললেন তাই হবে। সর্দার খালিদকে ডেকে নিয়ে কিছু নিয়মকানুন বুঝিয়ে দিতে বললেন। আর জিনেদের চলাফেরার কিছু নিয়মকানুন তো থাকে, এগুলোও কাসুমুল্লাহ দাদাকে বুঝিয়ে দিলেন। আর ওই সময় উপহার স্বরূপ খালিদ এই কাসুমুল্লাহ দাদাকে দুটো জিনিস দিলেন। দাদা অবশ্য নিতে রাজি হন নাই, কিন্তু অনেক অনুরোধের পর আর কি রাজি হয়েছিলেন। একটা জিনিস হচ্ছে একটা ট্যাটার ফলা, ওই ট্যাটার যে নিচের দিকে যে চোখা অংশগুলো থাকে অনেকগুলা, সেইটা, আর একটা থলে। আর এটাও জানিয়ে দেওয়া হলো এই যে সাবের পরবর্তী শুক্রবার থেকে কাসুমুল্লাহ দাদার কাছে যাবে তালিম নিতে। আর এই যে খালিদ, সে নিজেই দিয়ে আসবে, নিজেই নিয়ে আসবে। তবে ওই সময় একটা আলাদা ঘরে থাকার জন্য বলেছিলেন, রাতের বেলা যাবেন। আর এই সময় যেই রূপে কাসুমুল্লাহ দাদা দেখেছেন এই রূপেই দেখবেন, অন্য রূপে দেখবেন না, অন্য রূপে দেখলে ভয় পেতে পারেন, এই জন্য। আর এই বিষয়গুলো কাউকে আপাতত বলা যাবে না, এগুলো শুধু ওনাদের মধ্যেই থাকবেন। তো এরকম কথাবার্তা বলে তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। এবার খালিদ বলে আপনি চোখ বন্ধ করেন, আপনাকে বাড়িতে দিয়ে আসি, আর আপনি বিসমিল্লাহ বলুন, পায়ে মাটির ছোঁয়া লাগলেই চোখ খুলবেন। তো দাদাও সেটাই করলেন কয়েক সেকেন্ড। এরপরে দেখলেন উনি বাড়িতেই আছেন। তখন রাত। উনি যখন বাড়ির দরজায় টোকা দিয়েছেন তো দাদি দরজা খুলে জোর একটা চিৎকার দিছেন, এই আসছে আসছে, পাইছি। অবাক কাণ্ড। দাদা তো চিন্তা করছেন যে গেলামই তো কিছুক্ষণ আগে, এরকম বলতেছে কেন। পরে উনি জানতে পারলেন 2 দিন উনি ছিলেনই না। 2 দিন উনি কোথায় ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হলে
দাদা কিছু একটা বলে কাটিয়ে দিলেন। কিন্তু দাদাও অবাক হলেন যে কিছু সময় আগেই গেলাম, একটু ঘুরে আসলাম, অল্প কিছু সময়, এর মধ্যে 2 দিন আমি নাই। যাই হোক, দাদা আগের মতো সাধারণ জীবনযাপন করছেন। রাতেবেলা মাছ ধরতে যান, জিন সর্দারের দেয়া সেই টেটা আর থলি নিয়ে মাছ ধরা শুরু করছেন। আল্লাহর রহমতে ভালোই মাছ উনি পাচ্ছিলেন আর কি। যে পরিমাণ মাছ পেতেন তাতে আল্লাহর রহমতে আগের থেকে আরো বেশি পেতেন। সেই মাছ বিক্রি করা অর্থ ওনার আরো থাকতো। এটা দিয়ে মোটামুটি তার পরিবার আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলে যাচ্ছিল। তবে উনি ঝাড়ফুঁক করে কখনোই কোনো টাকা পয়সা নিতেন না, ওই আমলটা কিন্তু উনি জারি রেখেছিলেন। আর ওই যে শুক্রবার সাবের আসতো, সাবেরকে সাথে নিয়ে আসতেন হচ্ছে জিন খালিদ। তো এভাবে কিন্তু মোটামুটি বেশ কিছুদিন তালিম নিয়েছিলেন এই সাবের। তো একটা পর্যায়ে দেখা গেল যে সাবের জিন সে ভালোই শিখে গেছে সব কিছু। আর এবারে বিদায়ের পালা। বিদায়ের জন্য খালিদ জিন যে সে এই কাসুমুল্লাহ দাদাকে বলেছিল যে সাবের তো এখন মোটামুটি শিখে গেছে, এখন তার কাছ থেকে আপনার একটা বিচ্ছেদ হয়ে যাবে, এখন আপনার ছাত্রকে বিদায় দিতে হবে। তো এই বিষয়টা আসলে দাদার তখন খুব একটা মনে কষ্টের উদ্রেক করেছিল, যেহেতু এতদিন ধরে পড়াচ্ছেন, একটা মায়া মহব্বত সৃষ্টি হয়েই যায়। তারপরও আসলে বিদায় তো দিতেই হবে। তো এই যে বিচ্ছেদ বেদনা, এই বেদনাটা আসলে বুঝতে পেরেছিলেন জিন সর্দার। উনি জানতেন যে সাবেরের জন্য তার কষ্ট হবে। এই জন্যই ওই জিন সর্দার একটা বিষয় বলে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে খালিদ জিন, এই খালিদ জিনকে উনি একটা বিশেষ নির্দেশনা দিয়েছিলেন। সেটা হচ্ছে যে এই যে দাদা, এই দাদার সাথে যেন একটা সময় এই খালিদ জিন থাকে, বেশ কিছু বিষয় রুকিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলোতে যেন খালিদ জিন সহযোগিতা করে। তো এটা কিন্তু ওই সর্দারের নির্দেশনা ছিল। আর এটাও নির্দেশনা ছিল যে দাদা ঠিক আগের মতোই যেরকম পারিশ্রমিক নেন না, চেয়ে নেন না, এই জিনিসটা জারি রাখতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজের নির্দেশনা বা অনুরোধ তাকে করা যাবে না। যদি করা হয় তাহলে সেটা তো করবেনই না, আর কখনোই খালিদ দাদার কাছে আসবেন না। তো এই বিষয়গুলো বলেন, দাদাও রাজি হন। এরপরে অনেকটা দিন এই খালিদ দাদার সাথে ছিলেন। দাদা ইন্তেকাল করেছেন 1999 সালে। 99 সালের পরেও নাকি 2021 সাল পর্যন্ত খালিদ ওই পরিবারের সাথে ছিল। পরবর্তীতে কোনো একটা কারণে খালিদ নাকি চলে যায়। তবে কি কারণে, এই বিষয়টা পরবর্তীতে জানা যাবে। এটা রনি ভাই জানিয়েছেন যে পরবর্তীতে এই বিষয়টা আরও ডিটেলসে উনি জেনে আমাদেরকে পাঠানোর চেষ্টা করবেন। তো এই যেই বিষয়টা, যেই খালিদ সাবেরকে নিয়ে আসতো, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো দাদি জানতে পারতেন। দাদি এটা তাও জেনেছেন হচ্ছে সর্দারের অনুমতি সাপেক্ষে। ওই সময় ওনার ছেলে মেয়েরা তো ছোট ছিল, তারা জানতে পারে নাই। তারা জেনেছিল আরো পরে, কারণ তখন তো সাবের চলেই গেছে, সাবের তো আর তখন আসতো না। আর ঝাড়ফুঁক করার যেই ব্যাপারগুলো, এগুলোতে দেখা যাচ্ছে যে আগে সাধারণ কিছু ঝাড়ফুঁক করতেন দাদা, এখন আরও ডিপ কিছু প্রবলেম, সেই সমাধানগুলো আল্লাহর রহমতে উনি করতে পারছিলেন খালিদের সহযোগিতায়। তো এই কারণে দাদার নামও বেশ ছড়িয়ে পড়লেও উনি কিন্তু ধনী হন নাই, কারণ উনি তো এই যে বিনিময় নিতেন না, মানুষের কাছ থেকে ওইভাবে টাকা পয়সা চেয়ে নিতেন না। অধিকাংশ সময় উনি বিনামূল্যে, বিনা পারিশ্রমিকেই কাজগুলো করতেন। তো এভাবেই উনি ওনার জীবনটা পার করে দিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ। মেহমেদের পাঠানো ঘটনার সময়কাল তিনি লেখেননি, তিনি মেনশন করেনি এটা কখনকার, বাট বেশ অনেকদিন আগের। কারণ তার সহকর্মী, যার নাম তিনি লিখেছেন শাহিন, তিনি তাকে শাহিন ভাই বলে মেনশন করেছেন। তিনি লিখেছেন তার সহকর্মীর কাছ থেকে তিনি এই ঘটনাটা শুনেছেন, এবং তার সহকর্মীর বয়স তখন ছিল 1 বছর।
তার মানে বেশ অনেক বছর আগের ঘটনা। সেই শাহিন তিনি তখন 1 বছর বয়স তার, এবং তার একটা বোন ছিল যার বয়স ছিল 5 বছর, এবং তারা ভাই বোন খেলা করত। তো একদিনকার ঘটনা, এটা গ্রামের ঘটনা। গ্রামে তাদের বাসার সামনের যে অংশটা, সেখানে তারা খেলা করছে ভাই বোন। তো ছোট যে ছিল শাহিন, তখন তিনি কথা বলতে পারতেন না, মানে সেই মানে অল্প 2-1টা ওয়ার্ড বেরোতে 1 বছরের বাচ্চার আর কি বের হয়। তার সাথে তার সেই 5 বছরের বোন, দুজন মিলে খেলা করছিল। আর তার মা বাসার ভেতরে ছিল, মানে ঘরের ভেতরে উঠোন পারবে। তো বাচ্চারা দুজন সেই বাসার সামনের অংশটা, খোলা রাস্তার পাশে, সেখানে খেলছে। তো অনেকক্ষণ পর তার মা মনে হলো যে তার ছেলে শাহিন কাঁদছে। তো কান্নার শব্দ শুনে তার মা বাইরে এলেন। বাইরে এসে দেখতেছেন তার মেয়ে নাই। তো তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, মেয়ের নাম ধরে ডাকতেছেন, কিন্তু মেয়েকে পাচ্ছেন না। তো তিনি ছোট বাচ্চাকে বললেন যে তোর বুবু কোথায়, দেখছো? তো বাচ্চা, তো ছোট বাচ্চা কিছুই বলতে পারে না, সে নাকি হাত দিয়ে শুধু এরকম দেখা, ওদে তো ওরকম দেখায়। তো এতটুকু বাচ্চার কি বুঝবে? তো তিনি বাচ্চাকে কোলে নিয়ে নিলেন। কোলে নিয়ে তিনি তাকাচ্ছেন এদিক ওদিকে পাগলের মতো। তারপর চলে গেলেন বাসার পাশে, ক্ষেত বেয়ে নেমে গেলেন, দূরে দেখলেন ক্ষেতের দিকে, এবং ক্ষেতের মধ্যেও হেঁটে গেলেন অনেক দূর। চিৎকার করে মেয়ের নাম ধরে ডাকতেছেন, কোনো সাড়া শব্দ নাই। চারিদিকে শুধু দেখতেছেন বাতাস, ফসলের মাঠ, ফসলগুলো নড়তেছে, কেউ নাই। তো তিনি সেখান থেকে বের হয়ে এসে রাস্তায় গেলেন। রাস্তায় গিয়ে এদিক ওদিক তাকালেন, একেবারে মানে তার পাগল প্রায় অবস্থা। তো তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন, মেয়েকে পাচ্ছেন না। বাসার ভেতরে চলে আসলেন, বাসার ভেতরে খুঁজলেন, আবার কোথাও নাই। তো তিনি দৌড়াতে দৌড়াতে তাদের নিকটবর্তী যে বাসা ছিল সেখানে গেলেন। সেখানে গিয়ে তিনি খুঁজলেন, মানে তার মনে সান্ত্বনা, তার মেয়ে এত দূর কোনোদিন আসবে না, এতটুকু 5 বছরের বাচ্চা। সেখানেও তিনি পেলেন না। এবং সেই বাড়ির যে অন্যান্য মহিলা ছিল, জিজ্ঞেস করলো কি হয়েছে। তিনি বললেন এই ঘটনা। তো সবাই মানে কনসার্ন হয়ে গেল, সবাই তাদের বাড়ির আশপাশে যে তাও খুঁজলো, মানে নিকটবর্তী যে বাড়িঘর, কারণ তারা জানে যে এতটুকু বাচ্চা আসবে না, তারপরও তারা খুঁজছে, কিন্তু পেল না। তো মানে যখন পায়নি, তখন তাদের ওখানকার একজন খেতে একজন খামারি কাজ করতেছিল, সে বলল যে আমিও তো দেখি নাই, তো আমি এক কাজ করি, ওর বাবাকে খবর দেই। তো সে তাড়াতাড়ি চলে গেল, এবং বেশ খানিকক্ষণ পর তার বাবা কাজ করতো, মানে শাহিন ভাইয়ের বাবার কাজ ছিল বাজারের ওখানে। তো সেখান থেকে কাজের জায়গা থেকে তাকে ডেকে নিয়ে আসলো। তিনি এসে তো একেবারে তার পাগল প্রায় অবস্থা। তিনি বাসায় এসে মানে তার ওয়াইফের দেখতেছেন, ওয়াইফ কাঁদতেছে এবং মানে একেবারে পাগলের মতো হয়ে গেছে। তো অনেক তাদের মাথার মধ্যে টেনশন, পুরো পরিবারের উপর একটা মানে বিভীষিকা নেমে আসলো। খুবই দুঃখী তারা। তো মানে মন খারাপ, চিৎকার করে কাঁদতেছে মানে শাহিনের মা, এবং তার বাবাও মানে চোখ ভেজা, চিন্তা করতেছে কি করবে, মানে আসলে কিছুই করার নাই। একটাই উপায়, তখন তারা চিন্তা করতেছে থানায় যাবে, থানায় যেয়ে বলবে যে এরকম বাচ্চা হারায় গেছে, আর মসজিদের মাইকে একটা অ্যানাউন্সমেন্ট দেবে যে এরকম বাচ্চা হারায় গেছে, এরকম দেখতে যদি কেউ খোঁজ পান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই তো যখন এগুলো চিন্তা করতেছে, তো এই সময় গ্রামবাসীদের একজন আসলো তাদের বাসায়, এসে শাহিনের আব্বাকে বলল যে ভাই একটা কাজ করতে পারেন, আমাদের পাশের গ্রাম যে আছে ওইখানকার ওই যে দেখছেন জঙ্গলটা, বলে হ্যাঁ, বলে ওইখানে আমরা শুনছি একজন পাগল আছে, এই পাগলের কাছে অনেকে যায়। তো বলতে পাগলের কাছে যে আমি কি করব? বলে পাগলের কাছে অনেকে যায়, অনেকের অনেক কিছু হারাইলে বা কোনো সমস্যা পড়লে পাগলের কাছে যে বলে, এবং পাগল নাকি অনেক কিছু সমাধান করে দিছে, তো আপনি যেয়ে দেখতে পারেন। তো এটা শোনার সাথে সাথেই শাহিনের আম্মার চোখ জলজল করে উঠছে। শাহিনের আব্বা বলতেছে না, আমি পাগল টাগলের কাছে যাবো না, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আর কিছু না, এইসব আমি বিশ্বাস করি না, এগুলো আমি যাবো না। তো ওই লোক বলছে দেখেন আপনার ব্যাপার, আমি জাস্ট বললাম যে কারণ আপনারা যেহেতু খুঁজতেছেন বাচ্চারে, এখন আর কেমনি কি করবেন, অনেকে তো অনেক কিছু, অনেকের গরু হারাই গেছিল খুঁজে পাইছে, আরো অনেক কিছু এরকম। তো শাহিনের আব্বা এটাতে বিশ্বাস রাখে না, সে বলছে না আমি ওখানে যাবো না, আমি আগে যাই, যে আমি থানায় যাই করি। আর তার বউকে বললে, তার বউ বলতেছে আপনি যান না, পাগলের কাছে যান না, শাহিনের মা। তো তখন তিনি বলছেন না খবরদার, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো যাইবা না, তুমি ঘরে তোমার কেউ বললেও কিন্তু তুমি যাইবা না, বলে তিনি বের হয়ে যান বাসার থেকে। তিনি থানায় যাবেন, থানায় যে মানে রিপোর্ট করবেন এবং মসজিদের মাইকে যে অ্যানাউন্স করবেন, এর জন্য তিনি বের হয়েছেন। তো শাহিনের আম্মা ওই গ্রামবাসী ভদ্রলোক চলে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে যে ভাইজান
কোথায় উনি কোথায় বসেন, কোন জায়গায়? বলে ওই জায়গায়, ওই এই আমাদের গ্রাম পার হইলেই এরপরে দেখবেন ওই পাশের গ্রামের পাশে জঙ্গল শুরু হয়েছে, জঙ্গলে ওইখানে বসে ভিতরে। আমি তো যাই নাই, শুনছি মানুষের কাছে। ভয় পায় নাকি মানুষ যাইতে? দিনে দুপুরে ভয় পায়, ওইটা নাকি এমনি ভয়ের জায়গা। তো তখন শাহিনের আম্মা বলতেছে আমি যদি যাই, বলে আপনি যায়েন না, খবরদার, আপনি মেয়ে মানুষ, আপনি যাবেন কেন? ওই ভাই সাহেব আসলে হেরেই পাঠান, বুঝায় টুজায়, বলে সে গ্রামবাসী চলে গেলেন। তো শাহিনের আম্মা দেখতেছে যে তার হাজবেন্ড গেছে, মিনিমাম ঘন্টাখানেক লাগবে আসতে। তিনি চিন্তা করলেন, তখন বেলা পড়ে গেছে আর কি, মানে আসরের ওয়াক্ত এরকম। তিনি চিন্তা করলেন তিনি বের হয়ে যাবেন। তো তিনি কি করলেন, শাহিনকে কোলে নিয়ে বের হয়ে গেলেন বাসা থেকে। তিনি হাঁটা দিলেন। তিনি কিন্তু সঠিক জানেন না লোকেশনটা কোথায়, কিরকম কি। তিনি যাচ্ছেন একা একা এবং তিনি হাঁটা ধরছেন। তো গ্রামের রাস্তা, মাটির রাস্তা, এটার উপর হেঁটে হেঁটে যাচ্ছেন নিজেদের গ্রামের। বিকেল, মনটা খুব খারাপ একদম, তার মনের মধ্যে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যেতেছে এরকম আর কি। তো এই কষ্টে তিনি হেঁটে যাচ্ছেন এবং যেতে যেতে এক সময় বিকাল গড়ায়, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার। তিনি তখন তাদের গ্রামের শেষ প্রান্তে পৌঁছাইছেন। এই জায়গাটা একটা স্কুল আছে, স্কুলের পর তাদের গ্রামের প্রান্ত শেষ। আর এই পড়ন্ত বিকেলে সন্ধ্যার সময় স্কুল বন্ধ হয়ে গেছে, পরে স্কুল ঘরটাও কেমন খা খা করতেছে। গ্রামের প্রান্ত শেষ হওয়ার পরেই আসলে তাদের গ্রামটা এরকম বেঁকে গেছে, বা দিক দিয়ে এরকম বেঁকে রাস্তাটা অনেকটা কাইন্ড অফ এস এর মতো শেপ নিয়ে ঢুকছে, একটা ইংরেজি এস অক্ষরের মতো। আর ওই জায়গায় দুই পাশে একেবারে এক পাশে বাঁশঝাড়, আরেক পাশে নেমে গেছে রাস্তা, কিছুটা খোলা প্রান্তর, তারপর নদী গেছে বেঁকে। এবং এই নদীর পাড় শেষে আরো সামনে যে ওখানে আর ক্ষেত নাই, ওখানে বিশাল ঘন গাছগাছালি জন্ম হয়েছে জঙ্গলের মতো। তো তিনি যখন ওই জায়গাটায় পৌঁছাইছেন, সেই যে নদীর বাঁক, এসের বাঁকের কাছে, তখন তিনি দেখতেছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। একেবারে উঁচু উঁচু গাছগাছালির ওই পারে সূর্য চলে গেছে, লালচে হয়ে গেছে আকাশ, এবং হালকা রক্তিম আভা সেই পানির উপরে ভাসতেছে নদীর পানিতে। এবং নদীর এই জায়গাটাও এখন নির্জন, কোনো জেলে বা কিছু নাই, বা কোনো নৌকাও চলতেছে না, শুধু পানিতে স্রোতগুলো বাড়ি খাচ্ছে। তার বুকের মধ্যে একটু দূর দূর করে উঠলো, ছোট বাচ্চা কোলের মধ্যে। ভয় পেয়েছেন তিনি, চিন্তা করতেন যে আমার কি আসাটা ঠিক হলো? কত দূর হেঁটে চলে আসছে, গ্রাম শেষ করে আসছি আমি। তিনি চিন্তা করতেছেন তার হাজবেন্ড যদি এসে দেখে, তাকে বাসায় না পায়, তার মাথা তারও খারাপ হয়ে যাবে যে একে প্রথম দিন বাচ্চা হারাইছে, এখন বউও নাই, ছোট বাচ্চাও, দুজনেই নাই। এগুলো চিন্তা করতে করতে তিনি সামনে আরো এগুলেন, কারণ চিন্তা করলেন আসছি যখন যাব, মেয়ের জন্য তার মনের মধ্যে দুক দুক করতেছে। আরো সামনে আসলেন, তখন একদম অন্ধকার হয়ে গেছে, আলোটা, লালচে আলো যেটা আকাশে ছিল সেটাও মিলাই গেছে, ঘুরঘুরটি অন্ধকার। আকাশের আলো আছে কিন্তু অন্ধকার, এবং দেখতেছেন গাছগাছালির ফাঁক দিয়ে জোনাকি খেলা করতেছে। তো তিনি চলে আসছেন জঙ্গলের কাছে। তিনি চিন্তা করতেছেন যে এখন কি করবেন, তার মাথা কাজ করতেছে না। তিনি যে ঢুকবেন, কোন দিক দিয়ে ঢুকবেন বা কোনো তো তিনি জেনে আসেন নাই কোথায় কি। তো আরেক পাশে কিন্তু বাঁশঝাড়, এবং এইখান দিয়ে বাতাস আসতেছে। আসলে বাঁশঝাড়ে বাতাস চললে ওরকম একটা শব্দ হয়, কিন্তু পাতাগুলো শস করে শব্দ করে, ওরকম শব্দ করে আসতেছে। তো তার ভয়ও লাগতেছে। এদিকে শাহিন উঠে কাঁদতেছে, তার মাকে খামচে ধরে কাঁদতেছে। তো তিনি ভয় পেতে পেতে গাছগাছালির এই পাশ থেকে দেখলেন একটু ফাঁকা জায়গা আর কি, হাঁটার মতো, ওদিক দিয়ে হাঁটা শুরু করলেন। এই যে হাঁটতেছেন, গাছগাছালির ফাঁক দিয়ে পোকামাকড়ের ডাক, তার ভয় লাগা শুরু করছে চরম। একবার ভাবতেছেন তিনি ফিরে চলে যাবেন, কারণ সাথে আর একটা বাচ্চা, এবং এই বাচ্চা কাঁদতেছে, কেমন একটা অন্যরকম অবস্থা। তিনি হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছেন, আর ভাবতেছেন যে চলে যাব না সামনে যাব, কিন্তু তার মনের মধ্যে এখনো একটা সেই অদম্য ইচ্ছা যে আমি যদি সেই পাগলকে পেয়ে যাই, আর পাগল লোকটা কেমন সেটাও তো তিনি জানেন না, এটাও তার একটু ভয় লাগতেছে। তো এরকম গাছগাছালির মধ্যে হাঁটতে হাঁটতে সামনে দেখলেন বেশ খানিকটা আলোর মতো। আলো বলতে হচ্ছে যে এই আকাশের আলো পড়ছে ওই জায়গায়, এই গাছগাছালি ফাঁকা হয়ে গেছে, সামনে ফাঁকা জায়গা আছে। তো তিনি একটা জায়গায় বের হয়ে আসছেন, বের হয়ে এসে দেখতেছেন এই জায়গাটা ফাঁকা। এক জায়গায় বেশ খানিকটা বাঁশের গাছ আর কি, বাঁশঝাড় গোল হয়ে আছে কাইন্ড অফ, এবং তার পাশেই একটা বড় একটা গাছ। সেই গাছের গোড়ার মধ্যে কেউ একজন বসে আছে, এবং চাঁদের আলো পড়ছে, চাঁদটা আকাশে চাঁদ আছে, সেই চাঁদটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে বারবার, সেটার একটা আলো ঘোলাটে হয়ে জায়গায় নামছে। খুব বেশ রহস্যময়, এই যে বাঁশঝাড়ের মধ্যে আলোটা পড়ছে, এই বাঁশঝাড়ের ফাঁক ফোকর দিয়ে আলোগুলো পড়ে মাটিতে একটা আঁকিবুকি খাচ্ছে, এবং তার মাঝখানে বসে আছে একজন মানুষ, এবং বোঝা যাচ্ছে মানুষ, আকৃতিটা মানুষেরই, এবং কেমন জানি তার বুকটা কেঁপে উঠলো।
তখন তিনি অবাক হয়ে খেয়াল করলেন তার নাম ধরে কেউ ডাক দিল বেশ ভারী গলায়। তো তিনি একটু মানে থতমত খেয়ে গেলেন, তার নামটা মেনশন করতে চাচ্ছি না, যাই হোক তাকে ডাক দিল, ধরেন এনি একটা মানে যে কোনো একটা নাম, অমক বেগম এভাবে ডাকলো তাকে। তো তিনি ভয়ে কেঁপে উঠছেন, এরকম কণ্ঠে তাকে কে ডাকলো। তো তিনি নিজের অজান্তে বলে ওঠেন জি, আর তার বাচ্চা জোরে চিৎকার করে কান্না শুরু করলো শাহিন। তো তিনি কাঁপতে কাঁপতে সামনে গেছেন, তিনি বুঝতে পারছেন এটি সে পাগল। তো সে বলল যে বাচ্চার খোঁজে আইছেন আমার কাছে? তো তিনি মানে একদম কাঁপতে কাঁপতে বললেন হ্যাঁ। বলে বাচ্চা তো নিয়ে গেছে। কারা নিছে? তিনি বলতেছেন কারা নিছে? বলে ছেলে দলায় নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে গেছে, দেশের বাইরে নিয়ে যাইব। তো তিনি ভয়ে দুঃখে কেঁদে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন কে নিছে আমার সোনারে? কে নিছে? কে নিছে? কই নিয়ে যাইব? কি কন এইসব? তো তখন সেই যে পাগল বসেছিল সে তখন তুই করে বলল কান্দিস না, তোর বাচ্চারা আমি আইনা দেবো, কিন্তু তুই আমারে যা চাই দিতে হইব। তো তখন শাহিনের আম্মা বলল যে কি দিব আপনারে আমি? আমার তো তেমন কিছু নাই। কয় তুই বেশি কিছু দেওয়া লাগবো না, আমি যখন তোর বাচ্চারে নিয়ে আসবো, তোর বাচ্চারে আর আমারে দুধ দিয়ে গোসল করাবি আর আমার পেট ভরে মিষ্টি খাইতে দিবি। তখন এই শুনে শাহিনের আম্মা অবাক হয়ে গেলেন, এটা তো খুব বেশি কিছু দাবি না। তিনি বললেন যে হ্যাঁ খাওয়ামো, আমার মায়ের আইনা দেন, আমার মায়ের আইনা দেন। তিনি বলতেছেন আমার মায়েরা ছোড়ো মাইয়া বলে কাঁদতেছেন। তখন বলে যে তুই চুপ থাক, তুই চুপ থাক, কান্দিস না, তোর মায়ের পেয়ে যাবি, আমি নিয়ে আসবো এক সপ্তাহ পর, কিন্তু যা খুশি মনে থাকে জানো, যা লাগবো, যা বাসায় যা। তো তখন শাহিনের আম্মা জিজ্ঞেস করছে আমার বাসা আপনি চিনেন? হ্যাঁ চিনি। তিনি বললেন যে কেমনে চিনেন? বলে এটা তোর জানান লাগবো না, তুই যা, তুই তোর বাসায় যা, তোর গায়ে দেওয়া লাগবো? তো তিনি বললেন যে না আমি যাইতারুম। বলে যা, এখান যে সোজা হাইটটা যা, হাইটটা গেলে রাস্তা পাবি, কোনো চিন্তা নাই, কেউ কিছু কইব না। তো তিনি আস্তে করে ঘুরে হাঁটা শুরু করলেন। তো আর বলছে যে পিছন ফিরে যাবি না, আমার দিকে পিছন ফিরে যাবি না যাওয়ার সময়। তো তিনি হাঁটা শুরু করলেন শাহিনের আম্মা শাহিনকে নিয়ে। তো শাহিন কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে, মাকে আঁকড়ায় ধরে, আর ভয় পেয়েছে, ছোট বাচ্চা ভয় পেয়েছে এরকম। তো তিনিও হেঁটে বের হয়ে যাচ্ছেন। তো যখন গাছগাছালির মধ্যে দিয়ে ঢুকছেন তখন তার মনে হলো তার দুই পাশে মানে কালো দুইটা অবয়ব, মানে একেবারে ডিপ ডার্ক দুইটা অবয়ব, মানে অন্ধকারের সাথে মিলেমিশে আছে আরো অন্ধকার। তার দুই পাশে এরকম দুইটা অবয়ব হেঁটে হেঁটে যাচ্ছে, অ্যাজ ইফ তাকে হেঁটে বের করে নিয়ে যাচ্ছে সেখান থেকে। তিনি বুঝতে পারলেন না এগুলা কি, তার সারা শরীর কাটা দিয়ে গেছে। তিনি হেঁটে গাছগাছালির মধ্যে থেকে যখন বেরোইছেন তিনি তখন মানে একটু আলতোভাবে খেয়াল করলেন ডানে বামে, তার কাছে মনে হলো কোনো মানুষের শেপ হবে, মানুষের শেপ হবে, কিন্তু অনেক লম্বা, 8-10 ফিট লম্বা, মানে একদম গাঢ় কালো দুইটা অবয়ব, অনেকটা ধোঁয়ার মতো মনে হচ্ছে, মানে এই অন্ধকারটা ধোঁয়া যেভাবে কাঁপে সেভাবে কাঁপতেছে। তো তিনি খুব ভয় পেয়েছেন, তার কোলে বাচ্চা এবং তার ছেলে চুপ হয়ে গেছে, কোনো কথা বলতেছে না, সাউন্ড করতেছে না। তো তিনি দ্রুত হাঁটা শুরু করলেন, গাছগাছালি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলেন। রাস্তায় উঠে তিনি মানে সামনের দিকে হাঁটা শুরু করলেন, মেন রাস্তা দিয়ে তাদের গ্রামের দিকে। এই সময় দেখলেন একটা বাতাস এরকম ঘূর্ণির মতো তার পাশ দিয়ে যাচ্ছে এরকম। তো তিনি খুব ভয় পেলেন এই বাতাসের ঘূর্ণিটা, মানে বাতাস ধুলাবালি নিয়ে যেরকম ঘুরে, এবং এই ঘূর্ণিটা ঠিক তার থেকে ডিস্টেন্স রেখে চলতেছে, বেশি দূর না, প্রায় 2-3 ফিট ডিস্টেন্সে তার পেছনে পেছনে চলতেছে। যাই হোক তিনি মানে বেশ ভয়ে হাঁটতে 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 এক সময় তিনি তার আর কিছু খেয়াল নাই, তার মাথার মধ্যে শুধু কাজ করতেছে সেই যে পাগল তাকে বলছে তোর বাচ্চারা পেয়ে যাবি এক সপ্তাহের মধ্যে, আমি নিয়ে আসুন তোর বাসায়। তো তিনি মানে মাথায় ঘুরতেছে তার এটা যে বাচ্চাকে নিয়ে আসবে, তিনি মোটামুটি এটা বিশ্বাস করতে পারতেছেন। তো তিনি বাসার গেটের কাছে যখন আসছেন তখন দেখতেছেন রাস্তার মধ্যে তার হাজবেন্ড দাঁড়ায় আছে, তাকে দেখে দৌড়ায় আসছে, মানে শাহিনের আব্বা এসে বলছে কি তুমি কই গেছিলা, মানে তিনি চিৎকার করে মানে তার গলা ফাটায় ফেলতেছে আর কি, এবং সে মানে মনে হচ্ছে যে সে মানে আত পাগল টাইপের মানুষ হয়ে গেছে। তো বলতেছে যে না আমি গেছিলাম পাগলের কাছে। তো তিনি মানে রাগ করতে যেও চুপ করে গেলেন, আর কিছু বললেন না। তিনি শাহিনকে কোলে নিয়ে নিলেন, তার বাবা এবং স্ত্রীকে নিয়ে ঘরে আসলেন। তো ঘরে এসে তাদেরকে রেখে তিনি দেখা গেল যে মানে ঘর থেকে বের হয়ে বাসার পিছনে গেলেন। তো তখন শাহিনের মা শুনতেছে যে তার বাবা কাঁদতেছে বাইরে বসে।
তো যাই হোক, তাদের পরিবারে খুব দুঃখ নেমে আসলো। শাহিনের মা দুঃখে কষ্টে শয্যাশায়ী হয়ে গেলেন, আর শাহিনের বাবা কাজে যাওয়া বন্ধ করে দিলেন। তো শাহিনকে নিয়ে যতটুকু টাইম তার বাবা পারেন থাকেন, আর মাঝে মাঝেই তিনি বাসার পেছনে যে চাপা ভাবে কাঁদেন, এবং শব্দটা শাহিনের মা শোনেন এবং তিনিও কান্নাকাটি করেন। তো এইভাবে তাদের নাওয়া খাওয়া তারা ভুলে গেল, এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে খাবার দাবার এনে দিচ্ছে, তারা রান্না বাড়াও হয় না তাদের বাসায়, এবং শাহিনকেও দেখা গেল যে মানে ওই আত্মীয় স্বজনরা কেউ এসে তাড়াতাড়ি খাওয়া, এরকম একটা অবস্থা। তো এইভাবে 1 সপ্তাহ পার হয়ে গেছে। 1 সপ্তাহ পার হওয়ার পরে একদিন সন্ধ্যায় তাদের বাড়িতে তারা বাতিও জ্বালতো না, তাদের মন এত খারাপ। তো সন্ধ্যার সময় হঠাৎ শাহিনের মা ওখান থেকে একটা শব্দ শুনে, একটা হাক জোরে, যে অমক বেগম বাইরে আয়, তোর মাইয়া লয়ে আইছি, তোর মাইয়া লয়ে যা। তো এই শুনে শাহিনের আম্মার মাথা একেবারে এলোমেলো হয়ে গেল। তিনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি দরজার বাইরে আসছেন, এসে তিনি দৌড়ে উঠান পার হয়ে তার মানে তাদের যে এন্ট্রান্স সেদিকে গেলেন। তো এটা চাপা এরকম ছোট্ট জায়গা ছিল, দুই পাশে গাছগাছালি তাদের দরজার সামনে। তো দৌড় দিয়ে তিনি বের হয়েছেন বাইরে। বের হয়ে দেখেন তাদের যে মূল ফটক, তার বাইরে একজন সাধু টাইপের মানুষ দাঁড়ানো, মানে উস্কো খুস্কো। সাধুরা সাধারণত বেশ মানে পরিচ্ছন্ন হয়। এই লোকটা কেমন উস্কো খুস্কো চুল, তার জটা লাগানো চুলের ভেতরে, এবং একটা কাপড় পেঁচানো পরা গায়ে, এবং তার কাঁধের উপরে বসে আছে তার মেয়ে। তার মেয়ে কাঁধের উপর বসে আছে, এবং তার মেয়ে তার দিকে তাকায় আছে, এবং তাকে দেখে বলল মা। তো সাধু তার মেয়েকে নামায় দিলেন কাঁধ থেকে, এবং এটা দেখে তিনি চিৎকার করে উঠলেন শাহিনের মা, এবং তিনি প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা, মাটিতে পড়ে কাঁদতেছেন। তো মেয়ে এসে জড়ায় ধরছে তার মাকে। তো এরকম একটা অবস্থা আর কি। তো বাসার ভেতর থেকে এই সব শব্দ শুনলেন শাহিনের বাবা, তিনিও দৌড় দিয়ে আসলেন। এসে দেখলেন যে সেই সাধু দাঁড়ায় আছে। তো তিনি শাহিনের বাবাকে বললেন যে আমার দুধের ব্যবস্থা কর, আমার দুধ দিয়ে গোসল দেওয়ার কথা, তোর মেয়েরও গোসল দেওয়ার কথা, দুধের ব্যবস্থা কর। তো শাহিনের বাবা কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকলেন, বিশ্বাস করতে পারতেছেন না সিনটা। তো শাহিনের মা বললেন যে যাও, তাড়াতাড়ি যাও, দুধ নিয়ে আসো, যেখানতে পারো দুধ নিয়ে আসো। তো তিনি তাড়াতাড়ি গেলেন। তিনি তার বাসায় বালতি ছিল, সেই বালতি নিয়ে দৌড় দিয়ে বের হয়ে গেলেন শাহিনের বাবা, এবং সেই সাধুকে এনে তার মেয়ে সহ বসতে দিলেন। শাহিনের মা বসতে দিলেন বাসার ভেতরে উঠানে। তো তিনি বসে আছেন সাধু, এবং সে তার মতো বসে আছেন, তিনি যেভাবে ধ্যান করেন মানে সেভাবে বসেছিলেন, আর অন্ধকার হয়ে গেছে। তো শাহিনের মা তাড়াতাড়ি বাসার মধ্যে মানে তার যে হারিকেন এগুলো জ্বালালেন, এখানে জ্বালা এনে রাখলেন। তো হারিকেনের হালকা আলো, এবং তিনি চুলা জ্বালাইছেন, ওই কাছে রান্না বাড়া করবেন, সে চুলার চলতেছে আর কি। সেই আলোতে সাধু বসে আছে, এবং তার মেয়েকেও বসা রাখছে, কারণ দুধ দিয়ে গোসল করাইতে হবে। তো শাহিনের বাবা অনেকক্ষণ পর আসলে 1 বালতি দুধ নিয়ে আসছেন। আনার পরে শাহিনের মা নিয়ে সামনে রাখলেন। শাহিনের বাবা বললেন যে এই যে নেন সাধু বাবা, আপনি গোসল করার কথা বলছেন। তো সাধু সেখান থেকে দুধ নিয়ে ঢেলে দিলেন শাহিনের বোনের গায়ে, এবং তারপর নিজের গায়েও ঢাললেন দুধ। তো ঢালার পরে তিনি বলতেছেন নে বালতি নে। তো বলতেছে যে আপনি বসেন, আমরা খাওয়ার আয়োজন করতেছি। তো সাধু কিছুক্ষণ তাকায় থাকলেন, তাকায় থেকে শাহিনের বাবার মুখের দিকে তাকায় থাকলেন অনেকক্ষণ, মুখের দিকে তাকায় থাকেন, আর কিছু বললেন না। তো শাহিনের বাবা তাড়াতাড়ি তার মেয়েকে কোলে নিয়ে এসে আদর করতে করতে ঘরে ঢুকলেন, আর শাহিনের মা রান্নাঘরে চলে গেলেন। মানে রান্নাঘর বলতে আর কি, তাদের রান্নাঘর হচ্ছে যে প্রায় খোলা, একটা পাশ খোলা, এবং এই পাশে চুলা জ্বলতেছে, তাদের সেই লাকড়ির চুলা, সেটাতে উনুন গরম হচ্ছে, তিনি রান্নার আয়োজন করতেছেন। তো তিনি কয়েক সেকেন্ড এই ব্যস্ততার মাঝে তিনি চিন্তা করছেন যে কি রান্না করবেন সাধুর জন্য। তো তারপর তার মনে হচ্ছে তার মেয়ের কথা, মেয়ের কাছে যাওয়ার কথা। তো তিনি বের হয়ে এলেন, রান্নাঘর থেকে বের হয়ে তার ঘরের দিকে যাচ্ছেন। তাকায় দেখেন সাধু নাই সেখানে, মানে জায়গাটা খালি পড়ে আছে। তো তার কাছে লাগলো, আরে সাধু কোথায় গেছেন? সাধু বসলেন। তিনি দৌড় দিয়ে গেলেন, এদিক ওদিক তাকালেন, দেখলেন কোথাও নাই, ক্ষেতের মধ্যেও নাই, বাসার সামনেও নাই, কোথাও নাই। এই তো একটু আগে বসা ছিল, কয়েক সেকেন্ড আগে। তো তিনি একটু অবাক হলেন, তিনি দৌড় দিয়ে ঘরে ঢুকলেন। ঢুকে তিনি বাসায় বললেন তার মানে হাজবেন্ডকে, যে ওই সাধুকে দেখছে, উনি তো নাই, উনি তো এই মাত্র ছিল একটু আগে, এখন কই গেছে? তো শাহিন তখন ঘুমায় আছে,
এরকম অবস্থা। তো শাহিনের বাবা বলতেছে তো কই দেখি, তো শাহিনের বোনকে শাহিনের মা নিয়ে বলতেছে যে কই ছিলি, তো সে কিছু বলতেছে না, চুপ করে আছে। তো বাইরে এসে তাকায় দেখতেছে যে সাধু নাই। তো শাহিনের বাবা এসে বলছে সাধু তো নাই এখানে, বলে তুমি দেখো এদিক ওদিক দেখো। তো কিছুক্ষণ শাহিনের বাবা ঘুরে আসলে এদিক ওদিক দেখলো, বললো না কোথাও সাধু নাই। তো বললো আল্লাহ, তাহলে তো উনি না খেয়ে করে চলে, যখন বলছে না খেয়ে চলে গেল তখন শাহিনের মার মনে পড়লো যে মিষ্টি খাওয়ার কথাটা। তিনি বললেন যে হায় রে, সাধু তো আমারে বলছিল যে পেট ভরে মিষ্টি খাওয়াইতে হবে, তুই আমারে আর তোর মেয়ের দুধ দিয়ে গোসল দেওয়াবি আর আমারে পেট ভরে মিষ্টি খাওয়াবি, আমি তো মিষ্টির কথা ভুলেই গেছি। তো তিনি যখন শাহিনের আব্বাকে এই কথাটা বললেন, শাহিনের আব্বা বললো হায় হায় কি করলা তুমি, এই সামান্য মিষ্টি, এই মানুষটা এত কষ্ট করলো, কোত্থেকে আমার মেরে নিয়ে আসলো, আর তুমি মিষ্টিটাই আনতে বললা না। তখন শাহিনের আম্মা বলে আমি ভুলে গেছিলাম, আমি উত্তেজনায় ভুলে গেছি, আমি মনে করছি যে এখন কি খাওয়ামো তারে, কেমনে যত্ন করবো, আমি আর কিছু ভুলে গেছি। তখন শাহিনের আব্বা বললো যে তুমি এক কাজ করো, বল যাই, আমি এখনই যাই মিষ্টি নিয়ে আসতেছি, চলো আমরা যাই মিষ্টি দিয়ে আসবো তারে তো ধন্যবাদও দেওয়া হয়নি ঠিক মতো। তো বলে শাহিনের আব্বা বাসার থেকে বের হয়ে গেল। শাহিনের আম্মা তো একেবারে অনুশোচনায় বাঁচতেছে না, মেয়েকে বলতেছে কোথায় ছিলি, কি ব্যাপার কি। তো মেয়ে কোনো উত্তর দিতেছে না, মেয়ে জাস্ট চুপ করে আছে। তো বলে তো তুই কেমনে আইলি, তো মেয়ে বলতেছে আমারে ওই সাধু নিয়ে আসছে। কোত্থেকে নিয়ে আসছে, আমারে নিছিল গা মানুষ, ওখান থেকে যে নিয়ে আসছে, সবটিরে ঘুম পাড়ায় দিছে, সবটিরে ঘুম পাড়ায় দিয়ে আমার নিয়ে আইছে। তো মানে তখন বুঝতে পারতেছে না যে কি ব্যাপার, কিভাবে ঘুম পাড়ায় দিল কি। তো তার মা আর এত মেয়েকে জিজ্ঞেস করে না, মেয়েকে মাথায় হাত বুলাই দিতেছেন, তিনি গা হাত পা পরিষ্কার করে দিতেছেন, ই করতেছেন। তো অনেকক্ষণ পরে শাহিনের আব্বা আসলো, এরকম মিষ্টির এরকম ঠিলা নিয়ে আসলো, দুইটা এরকম বড় বড় মাটির ঠিলা নিয়ে বাসায় ঢুকলো। ঢুকে বললো যে এখন তো রাত হয়ে গেছে, তোমার আর যাওয়ার দরকার নাই, তুমি আমারে বলো কোথায় পাইছিলা সাধুরে, সেইখানে যে আমি মিষ্টিটা দিয়ে আসি, ওনারে ধন্যবাদ দিয়ে আসি, আর এই যে মিষ্টিটা যে আমরা ওই সময় আনি না এর লেগে ওনার কাছে মাপ চাই আসি, যে আপনি কিছু মনে নিয়েন না। তো শাহিনের আম্মা বললো যে এই দিক দিয়ে এরকম যাও, এই গ্রাম শেষ হলে এরকম তিনি বলে দিলেন লোকেশন। তো শাহিনের আব্বা মিষ্টির ঠিলা দুইটা নিয়ে রওনা দিল। তিনি বেশ ভারী, তিনি অনেক মিষ্টি কিনছে, দোকানে যা মিষ্টি ছিল নিয়ে নিছেন তিনি। তো নিয়ে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সেই পথ পার হয়ে সেই যে গাছগাছালি কাছে চলে আসছেন। রাত, বাতাস চলতেছে, বেশ বাতাস, এবং ওই দিন অনেক মেঘ ছিল, মেঘে চাঁদ ঢেকে আছে, আকাশটা মনে হইতেছে একদম ঘোলাটে একটা সাদাটে একটা ভাব আকাশের মধ্যে। তো তিনি যখন গাছগাছালির কাছে আসছেন, তিনি বুঝতে পারছেন না কোন দিক দিয়ে ঢুকবেন। তো চিন্তা করলেন যে এদিক দিয়েই মনে হয় ঢোকার রাস্তা, মোটামুটি জায়গাটা একটু পাতলা, সেখান থেকে তিনি ঢুকে গেলেন মিষ্টির ঠিলা হাতে। তো ঢোকার পর তার কাছে মনে হচ্ছে আশেপাশে অনেক মানে কোনো এক্সিস্টেন্স আছে মানুষের, যারা ফিসফাস করতেছে আশেপাশে, কথা বলতেছে কিছু। তিনি স্পষ্ট শুনতেছেন মনে মানুষ কথা বলতেছে আশেপাশে ফিসফিস করে। তো তিনি একটু ভয় পেয়ে গেলেন যে এই অন্ধকারে গাছগাছালির মধ্যে কে থাকবে ফিসফিস করে কথা বলবে। তো একটা জায়গায় তিনি ওরকম দেখলেন ফিকে হয়ে আসছে বাইরে, তখন বের হয়ে দেখতেছেন ওখানে আসলেই কেউ একজন আসন দিয়ে বসে আছে। তো উনি যখন কাছে গেলেন সাথে সাথে দেখলো যে সেই যে আসন দিয়ে বসে আছে সে মাথা ঘুরালো তার দিকে, তার চোখ দুটো ভাটার মতো জ্বলতেছে, জল জল করতেছে, যেমন অন্ধকারে বিড়ালের চোখ জ্বলে সেরকম। এবং তার দিকে অসংখ্য ইট ছুড়ে উড়ে আসলো, লাইক মাটির ঢেলাগুলো যে থাকে খেতে, সেগুলা অসংখ্য ঠাস ঠাস এদিক ওদিক উড়ে আসলো, মানে তার গায়ের মধ্যে লাগলো, মানে কঠিন অবস্থা। এবং একটা ঢেলা লেগে তার মিষ্টির ঠিলা ফেটে গেল, মানে মাটির ঠিলা ছিল, ফেটে টুকরো হয়ে মিষ্টি পড়ে গেল ওইখানে। তো তিনি ভয়ে মানে কি বলবেন বুঝে পাচ্ছেন, তিনি বলতেছেন যে সাধু বাবা, আমাকে এরকম মেরেন না, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছিলাম, যা তোর মিষ্টি নিয়ে এখান থেকে ভাগ, তোরা মানুষ বড়ই বেইমান, তোদের জন্য কোনো উপকার করে কোনো হয় না, তোরা বেইমান, তোরা কথা রাখতে পারস না, এনতে যা, তোর মিষ্টি লাগবো না, তোর মিষ্টি তুই খা, বলে মানে তাকে ধমক দিলেন, বলে বাইরে যা এখনই। তো তিনি ভয়ের চোটে আসলে শাহিনের আব্বার আর সাহস হলো না, তিনি ওই হাত থেকে যতটুকু মিষ্টির যে ঠিলা যা ছিল রেখে তিনি ওখান থেকে দৌড় দিলেন। তো দৌড়ায় বের হয়ে আসছেন এবং তার ওই পর্যন্ত তিনি যতক্ষণ গাছের বাইরে পর্যন্ত আসছেন অনেকক্ষণ পর্যন্ত তার আশেপাশে সেই ঢিল পড়ছে। তো ঢিল পড়ার পরে তিনি অবাক হয়ে গেলেন যে এটা কি ব্যাপার, এটা কি ঘটলো এবং আমি কি দেখলাম। এই যে সাধু চোখগুলো জ্বলতেছে, মানে তার চোখগুলো জ্বলতেছিল কেমনে, সে কি মানুষ না অন্য কিছু। তো এই চিন্তা করে তিনি আস্তে আস্তে হাঁটতেছেন আর মনে করতেছেন আমি তো মিষ্টি নিয়ে গেছিলাম, উনি আমার খেদাই দিলে কি করবে, এটা তো আমাদের দোষ না। হ্যাঁ, এই চিন্তা করতে করতে তিনি আসলেন
বাসায় এসে পরিষ্কার, তার গায়ের মধ্যে রস টস লেগে গেছিল মিষ্টির, এগুলো তিনি পরিষ্কার হলেন, তার স্ত্রীকে বললেন কি ঘটছে। তো যাই হোক, তো তারা স্বামী স্ত্রী এবং তার বাচ্চারা তারা অনেক দিন পর একসাথে আবার শুলেন এবং রাত্রে তারা মানে কথা বলতে বলতে ঘুমাইলেন। তবে মনের মধ্যে তাদের খটকা লেগেই থাকলো যে সাধু মিষ্টিটা নিল না, তাকে খাওয়ানো হলো না, তার সাথে কথাও বলা হলো না। তো পরদিন দিনের বেলা চিন্তা করলেন শাহিনের আব্বা যে এখন তো দিন হয়েছে, এখন তো পরিবেশ একটু অন্যরকম, যাই সাধুর কাছে যাই, তাকে যে আবার একটু বলে আসি যে আমাদের ভুল হয়েছিল, মনে ছিল না। তো তিনি সকালবেলা আবার যে মিষ্টি কিনলেন, মিষ্টি কিনে তিনি মানে রওনা দিলেন ওদিকে। তো হেঁটে হেঁটে গেছেন, দিনের বেলা আর এতটা লাগতেছে না সেই জায়গাটা। তো হাঁটতে 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 তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তিনি সেই যে ওই গাছগাছালির মধ্যে দিয়ে ঢুকে একদম ফাঁকা জায়গাটা আসলেন। সে দেখলেন ওখানে সাধু নাই, মানে কেউ নাই, ওই জায়গাটা ফাঁকা, খা খা করতেছে। তো তিনি যখন ওই হেঁটে চলে আসবেন তখন তিনি একটা ফোঁস করে শব্দ শুনলেন, বেশ জোরে একটা ফোঁস করে শব্দ হলো। তো তাকায় দেখতেছেন পেছনে গাছগাছালির মধ্যে একটা বড় সাপ কয়েল করে বসে আছে। এটা কিং কোবরা হবে, বেশ বড় উঁচু, প্রায় তার ফনা 2-2.5 ফিট উপরে মাটির থেকে ফোঁস করতেছে, মানে মুখ বের করে, জিভ বের করে ফোঁস করতেছে ফনা তুলে। সে ফনার ব্যাস এত বড়, এরকম বিশাল। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে আর তিনি মিষ্টিটা নিলেন না। তিনি বুঝলেন এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। তিনি মিষ্টির যে হাঁড়ি দুটা নিয়েছিলেন রেখে তিনি ওখান থেকে দৌড় দিয়ে আবার গাছগাছালির মধ্যে ঢুকে যান। ঢুকে তিনি বের হয়ে আসেন এবং বের হয়ে এসে যাওয়ার সময় তিনি বলতে থাকেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যার দয়া আমার সন্তানকে ফেরত পাইছি। তিনি ইচ্ছা করছেন বলেই আমার সন্তান আমার কাছে আবার ফেরত আসছে, আর তিনি ইচ্ছা করছে বলেই আপনি আমার সন্তানকে উদ্ধার করে আনতে পারছেন। সাধু বাবা, আপনি যেই হন, যেভাবে হন, আমি উপকার স্বীকার করি। আমি কিন্তু আসলে আপনার জন্য মিষ্টি আনতে আমরা ভুলে গেছিলাম। ওই সময় আমরা বাবা মা এতটাই আবেগে বশীভূত হয়ে গেছিলাম যে আমাদের মনেই ছিল না। আপনি এগুলা নিয়ে মনে দুঃখ রাখেন না বলে সে চলতে থাকে ওখানে। তো এই বলতে বলতে তিনি চলে আসছেন। তার কাছে মনে হলো যে তার কানের কাছ থেকে একটা বাতাস চলে গেল, শোঁ করে মনে হলো, একটা শোঁ করে একটা বাতাস চলে গেল। বললো ঘরে যা, এরকম মনে হলো যে বাতাসের মধ্যে একটা শব্দ আসলো যে ঘরে যা। যাই হোক, তিনি চলে আসছেন বাসায়। তিনি আর করবেন কি, তো বাসায় এসে তিনি মোটামুটি পরিবারকে বললেন, তার স্ত্রীকে আর বাচ্চাদেরকে দেখে রাখতে বললেন সবসময়, বাচ্চাদেরকে একলা যেন কোথাও না রাখা হয় এরকম। তো যাই হোক, তাদের এইভাবে সময় পার হলো। তো তিনি পরবর্তীতে শুনছিলেন সেখানকার একজন মানুষের কাছে, মুরব্বী একজন মানুষ, তিনি বলছিলেন যে ওইখানে যে মানুষ বলে পাগল বসে থাকে বা সাধু অনেকে বলে, বা তুমিও বলছো যে সাধুরে তুমি দেখছিলা, ওইটা আসলে মানুষ ছিল না, জিন। ওর সাথেও ওখানে ওর জিনের থাকতো। তো পরবর্তীতে যেহেতু তোমরা এখানে চলে যায়, এরকম ঘটনা ঘটছে, ওইখান থেকে সইরা অন্য কোথাও থাকে সে, হয়তো গেলে কখনো দেখা পাবা, কখনো পাবা না। এই তো যাই হোক, এর উপকারী জিন, খারাপ জিন না, সে অনেক বয়স্ক, অনেক তার বয়স হয়েছে এবং সে উপকারী জিন, উপকার তো করছেই তোমাদের। তো এই কথা নাকি এক মুরব্বী বলছিল। তো এই ছিল মেহমেদের পাঠানো ঘটনা। মেহমেদ তার সহকর্মী শাহিন, যার ঘটনা, যার বোন হারায় গেছিল, তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলো এবং সে আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাব সেটা কখনো ভাবিনি কারোর সাথে শেয়ার করতে পারবো, কারণ একটাই এই ইনসিডেন্টটা হওয়ার পর আমি সহ আমার পুরো পরিবার প্রায় অনেক দিন ট্রমাটাইজ ছিলাম। ইভেন আমি যখন ঘটনাটি লিখতে বসছি তখন থেকেই মেন্টালি ডিস্টার্ব ফিল করছি। আমি জানি এটা আমাকে নেক্সট 2 সপ্তাহ যাবৎ ভোগাবে। ঋতুর পরিবর্তন হয় আর প্রায় প্রত্যেকটি ঋতুই কিছু না কিছু স্মৃতি বহন করে, কিছু খারাপ, কিছু ভালো। 2005 কি 2006 সালের শীতকাল, তখন বাটন মোবাইল ফোনের যুগ ছিল। আমার বয়স তখন 7 কি 8 হবে। রাত 10টায় আমার আব্বুর মোবাইল ফোনে একটি কল আসে। কলটি ছিল আমাদের অ্যাপার্টমেন্টেরই 6 তলা থাকা বেলাল আঙ্কেলের। বেলাল আঙ্কেলের 3 মেয়ে, বড় মেয়ে MBBS ডাক্তার, মেয়ে ঝুমে শেরে বাংলা নগর গার্লস কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন, আর সবার ছোট মেয়ে আমার বয়সের। তো বেলাল আঙ্কেল কল দিয়ে আব্বুকে বললেন যে আমার
মেজো মেয়ে ইরাকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হওয়া লাগবে, মানে আব্বুর গাড়ি লাগবে। তো এরপর এই কথা শুনে আব্বুও গাড়ি নিয়ে বের হন বেলাল আঙ্কেলের সাথে ইরা আপুকে খুঁজতে। এদিকে বেলাল আঙ্কেল আব্বুকে কিছুই বলেননি, কলে কোথায় যাবে, কি হয়েছে, কিছুই না। এদিকে আব্বু আমাদের কিছু না বলে বের হয়ে যান বাসা থেকে। এদিকে আব্বু যাওয়ার সাথে সাথে আমাদের ইন্টারকমে কল আসে অ্যাপার্টমেন্টের অন্য একটা ফ্লোরে থাকা এক আন্টির। তিনি আম্মাকে কল দিয়ে বললেন, ভাবি 6 তলায় আসেন, বেলাল সাহেবের বউ পাগলামি করছে। আমার ছোটবেলা থেকেই কৌতূহল বেশি ছিল। আম্মার সাথে সাথে আমিও 6 তলায় গিয়ে দেখি বেলাল আঙ্কেলের স্ত্রী পাগলের মতো কান্না করছেন আর বাড়িতে মানুষ দিয়ে ভর্তি। কি হয়েছে জিজ্ঞেস করে আন্টি কান্না করে করে বলতে থাকেন, বাবার একটু বকা দিয়েই থাকে, তাই বলে বাসা ছেড়ে যেতে হবে। ইরা 6 ঘন্টা যাবৎ ওয়াশরুমে গোসল করছিল। এক তো শীতকাল, তার উপরে এতক্ষণ সময় নিয়ে গোসল করাটা খুবই অস্বাভাবিক। 1 ঘন্টা 2 ঘন্টা মানা যায়, 6 ঘন্টা। বেলাল আঙ্কেল নাকি অনেকবার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য ধাক্কাধাক্কিও করেছিলেন। এরপর না বের হওয়াতে তিনি এক পর্যায়ে ওয়াশরুমের দরজাটাই ভেঙে ফেলেন। দরজা ভেঙে দেখতে পান ইরা আপু নাকি ওনার হাতের তালু, ওই হাতের তালু যে ঘষা মাজা করছিলেন। বেলাল আঙ্কেলের এমন আচরণ ইরা আপু বেশ ক্ষিপ্ত হন এবং বাবা হলে বেলাল আঙ্কেলের এমন উপযুক্ত মেয়েকে গোসল করা অবস্থায় দেখে ফেলা বিষয়টা ইরা আপুকে অনেক বেশি লজ্জার মুখে ঠেলে দেয়। বাবা মার কাছে তাদের সন্তান সবসময় ছোট থাকে, কিন্তু বয়সটাই এমন যে ইরা আপু বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। তিনি মান অভিমান করে রোজ সোজা বাসা থেকে বের হয়ে যান। আন্টির এসব কথা বলতে বলতে হঠাৎ করে খেয়াল করলাম সবার মাঝে এক প্রকার কানা ঘষা শুরু হয়েছে যে এমন কিভাবে মারা গেছে, লাশ কোথায়, কখন আনবে, কি কাটা পড়েছে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো প্রত্যেকটাই আমার কাছে কলিজা মোচড় দিয়ে ওঠার মতো। তার মাঝে এক আন্টি এসে ইরা আপুর আম্মুকে বলেন যে, ভাবি ইরা তো আর নেই। এইটা শুনে আন্টি চিৎকার দিয়ে উঠে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দেয়। ভাই আমি সেই দৃশ্য ভুলতে পারি না। এরপর কান্না করতে করতে আন্টি বলে, আমার মেয়েকে আমার কাছে আনো, যেমন অবস্থায় হোক। তারপর আরেক আন্টি বলে ওঠে, ভাবি মেয়ে তো ঘরে তোলার মতো না, কিছুই তো নাই মেয়ের। এইটা শুনে সেখানে থাকা প্রায় সকলেই আটকে ওঠে। এরপর কান্নাকাটির রোল পড়ে যায় এবং আব্বুর কল আসে আম্মুর কাছে। আব্বু বলেন, ইরা তো সুইসাইড করেছে, ওর লাশ আমরা গাড়িতে করে নিয়ে আসছি, তুমি বাসায় চলে যাও, অনেক রাত হয়ে গেছে। এরপর প্রায় রাত 2টা কি 3টার দিকে ইরাপুর লাশ বাসায় আসে। তারা সেটা নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলেও যায়। এরপর আব্বু বাসায় এসে পুরো ঘটনা বলল যে বেলাল আঙ্কেল কিছু না বলেই নাকি পুলিশ স্টেশনে যান এবং পুলিশ নাকি বেলাল আঙ্কেলকে সোজা ডেথ স্পটে নিয়ে যান। সেখানে গিয়ে আব্বু যা দেখলেন সেটা খুবই ভিন্ন একটা চিত্র। একটি কাপড়বিহীন মেয়ের লাশ, 2টা হাতই কেটে আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, বডির সামনের দিকটা অক্ষত আছে, কিন্তু যা ক্ষতি হয়েছে তা পিঠের দিকে। এখানে সব থেকে মর্মান্তিক যে বিষয়টা ছিল সেটা হলো এতগুলো মানুষ ভিড় করে চেয়ে চেয়ে দেখছিল, কারণ এইটুকু সামর্থ্য হয়নি যে একটা কাপড়ের টুকরা এনে মেয়েটার এমন কাপড়বিহীন লাশটা ঢেকে দিবে। লাশ দেখে তো আঙ্কেল প্রায় স্তব্ধা। আব্বু প্রায় কান্না করেই দিয়েছিলেন বলেই লাশটার গায়ে একটা কাপড় জোগাড় করে দিতে একটা মহিলা এসে তার ওড়না দিয়ে ইরাপুর লাশটা ঢেকে দেয় আর পুরো ঘটনা বলা শুরু করে। ট্রেন আসার কিছুক্ষণ আগেই নাকি ইরাপু বেশ ছটফট করছিলেন। এই ছটফটানি দেখে মহিলা জিজ্ঞেস করেন যে কি হয়েছে। ইরাপু মহিলাটাকে কিছু না বলেই নাকি ট্রেন আসার আগেই সাথে সাথে ট্রেনের দিকে পিঠ দিয়ে সাথে সাথে বসে পড়েন এবং এভাবে আপুর পিঠের দিকে চিরে কলিজাটা বের হয়ে যায়। এরপর আপুর সাথে সাথে অন স্পট ডেথ হয়ে যায়। লাশটি ছালার বস্তায় ভ্যান গাড়িতে ওঠানোর সাথে সাথেই নাকি সেই মহিলাটা আপুর ছিটকে পড়ে আলাদা হয়ে যাওয়া কলিজা পুড়িয়ে পলিথিন দিয়ে নিয়ে এসেছিলেন যে ভাই কলিজাটা নিয়ে যান। এখানে একটু হোল্ড করে বলতে চাই ভাইয়া, একটু অনুভব করে দেখেন তো বিষয়টা কতটা মর্মান্তিক। একজন বাবার কাছে কেমন অনুভব হবে। আমাদের পরিবারের সবাই ইরাপুর এমন অকাল মৃত্যুকে একসেপ্ট করতে পারেনি। অনেক বেশি মর্মাহত হয়েছিলাম, সাথে ভয়ও পেয়েছিলাম। এমনও হয়েছিল যে খাট থেকে পা নামাতেও ভয় পেতাম। আমার আব্বু নিজেও বেশ ভয় পেয়েছিলেন ইরাপুর এমন লাশ দেখে।
এরপর যা ঘটে, ইরাপুর টুকরো টুকরো হয়ে যাওয়া লাশটা নাকি ইরাপুর বড় বোনই সেলাই করে। দাফন কাফনের কাজ শেষ করেন। দাফন কাফন শেষ, এখন চারিপাশে শুধুই শোকের ছায়া ছিল। ইরাপুর পরিবার সেই বাসাটাও ছেড়ে চলে যান, ইরাপুর স্মৃতি হতে কিছুটা দূরে থাকতে। ইরাপুরা চলে যাওয়ার পর থেকে আমাদের বিল্ডিংয়ে সেই আগের মতো পরিবেশ হারিয়ে ফেলে। সবার মন মরা থাকতো। ভয়ের কথা নাই বা বললাম। আন্টির সাথে আমাদের ফোনে যোগাযোগ হতো। এরই মাঝে একদিন আমরা আন্টির কাছে জানতে পারি ইরাপুর পুরো পরিবার নাকি ইরাপুকে দেখা শুরু করেছে, সাদা কাপড় পরা অবস্থায়, মুখটা নাকি মলিন, কখনো বারান্দায় অথবা কখনো তাদের রুমে বসা অবস্থায়। ইরাপুর পুরো পরিবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ইনসিডেন্টগুলো ঘটবার কারণে। একদিন রাতের বেলা কোনো একটা হাতের স্পর্শে ইরাপুর বড় বোনের ঘুম ভাঙে। তখন নাকি তিনি ইরাপুকে দেখতে পান তার পাশে শুয়ে থাকা অবস্থায়, তারই মুখ বরাবর মুখ দিয়ে। তখন তিনি নাকি কিছুই বলতে পারছিলেন না, কিন্তু সাদা কাপড় পরিহিত অবস্থায় ইরাপু নাকি তার মুখের দিকে তাকিয়ে বলছিল, আপু আমার না অনেক একা লাগে রে, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব, তুই যাবি আমার সাথে? ইরাপুর বড় বোন অজ্ঞান হয়ে যায়। এরপর থেকেই নাকি এরকম ঘন ঘন তারা ইরাপুকে দেখতে পাচ্ছিলেন। অন্য আরেকদিন বেলাল আঙ্কেল রাতের বেলা ওয়াশরুম থেকে বের হয়ে তার বিছানার দিকে যেতে যেয়ে দেখেন ইরাপুর রক্ত মাখা বিচ্ছিন্ন লাশ তার বিছানায় পড়ে আছে। একটা ভার ভাবা যায় কি যে একটা মানুষ, একটা বাবা তার মেয়ের এমন একটি লাশ আবারও দেখতে পাচ্ছেন, যেখানে একেবারেই দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। অন্য আরেক দিনের কথা, আন্টির মাঝ রাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে আন্টি দেখেন যে ইরাপু সেই সাদা কাপড় পরা অবস্থায় বিছানার সাইডে হেলান দিয়ে বসে আছে। এইভাবেই প্রায় অনেকদিন চলতে থাকে। জিনিসটা একটু প্যারানর্মাল বুঝলে বেলাল আঙ্কেল একজন তার পরিবার সহ হুজুরের কাছে যায়। তখন হুজুর নাকি তাদের বলেছিলেন, দেখেন এটা তো অপমৃত্যু, এরকম হওয়াটা যে খুবই একটা অস্বাভাবিক না হলে অস্বাভাবিকও না, আপনারা তার নামে কিছু দান সাদকা করেন, সে মনে হয় ভালো নাই। হুজুরের কথা মতো বেলাল আঙ্কেল পরিবার মানুষদের খাওয়ানোর জন্য এবং ইরাপুর নামে একটা গরু জবাই করেন, যার মাংস আমাদের দিতে আমাদের বাসায় আসার পর এইসব কথাগুলো আমাদেরকে বলেন। আন্টির কাছে আরও জানা যায় যে নাকি ইরাপু এর আগেও অনেকবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন। আপুর সুস্থতার জন্য নাকি মিলাদের আয়োজনও করা হয়েছিল। এই মিলাদের তবারক আমরা পেয়েছিলাম, কিন্তু তখন আন্টির এই কারণটা গোপন রেখেছিলেন, যা আমাদের এখন জানানো হয়েছে। এখন আন্টিদের কি অবস্থা তা আমাদের জানা নেই, কারণ এরপর থেকে সবাই যে যার মতো ব্যস্ত। আর যেহেতু বাসা চেঞ্জ হয়ে গেছে, তাই সেভাবে আর খবর নেওয়ার কথাই মাথায় আসে না। ছোট করে কয়েকটা কথা বলে রাখতে চাই, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে ভৌতিকতা বরাবরই তার ভালো কাজ এবং কথা মানুষকে প্রেজেন্ট করার জন্যই শ্রেষ্ঠ। আর মূলত ভৌতিকতার প্রতি আমার আসক্ত হয়ে পড়ার পিছনে একটা কারণ, প্রত্যেকটি ভালো কথা এক একটি সাদকা। ভৌতিক ঘটনা সব সময় সব জায়গায় পাবেন, কিন্তু ভালো কথা নাসিহা সব জায়গায় পাবেন না। এখন সেটা আপনারাই ডিসাইড করবেন কোন পথে চললে আপনাদের ভালো হবে, কারণ হিদায়াত জিনিসটাও আল্লাহ কর্তৃক। হয়তো আমার পাঠানো ঘটনা খুব বেশি ভয়ের ছিল না, কিন্তু এই ঘটনা পাঠানোর মূল উদ্দেশ্য ছিল একটা মেসেজ দেওয়ার জন্য। দেখুন, মৃত্যু মানুষের কাছে একদিন না একদিন আসবেই। সেটা যেদিন আসবে হাজার কান্নাকাটি করেও সেটার থেকে রেহাই পাওয়া যাবে না। আমাদের জীবনে এরকম অনেক স্টেজ আসে যেখানে লাইফটাকে পারপাসহীন মনে হয়। যখন এরকমটা মনে হবে, তখন দয়া করে নিজের জীবন নিজে নিয়ে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাবেন না। মানসিকভাবে অসুস্থ এমন মানুষের যত্ন নিন, চোখে চোখে রাখুন। কে ভেবেছিল সারা জীবন বোরখা পরা, মাথা ঢেকে রাখা সুন্দর এই আপুটির এমন অবস্থা হবে? জিনিসটা আমার এখনো মেনে নিতে খুব কষ্ট হয় ভাইয়া। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর সম্মানিত মৃত্যু, যেখানে আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করবেন, তারই কাছে ফিরে আসার জন্য।
সুন্দর কথা বলেছেন ইশরাত আপু আপনার ঘটনাতে, এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে ঘটনাটি। আমাদের শ্রোতাদের কাছে কেমন লাগলো, তারা কেমন ফিল করছে ঘটনাটি পাওয়ার পর, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে পাঠানোর ঠিকানা হচ্ছে, আমাদেরকে আপনাদের কমেন্ট পাঠানোর ঠিকানা হচ্ছে আমাদের ফেসবুক এবং আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটি আপনারা চাইলে এখানেই আমাদের আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন লেগেছে আমাদের ঘটনাটি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সোহানুর শুভ। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আলিফ ভাই, আমি আপনাকে কেমন পছন্দ করি সেটা প্রতি রাতে আপনার মুখে ভৌতিকতা এপিসোড শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার মাধ্যমে আমি অনুভব করি। আমি আপনাকে অনেক বছর আগে থেকেই শুনি। এখন পর্যন্ত 4 বার ইমেলটা লিখেছি, কিন্তু দুঃখের বিষয়ে আমি পাঠাতে পারছিলাম না, তাই আবারও চেষ্টা করলাম। আজকে আমি আমার দেখা একটি সত্য ঘটনা আপনাদের মাধ্যমে ভৌতিকতার সকল শ্রোতাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। শুধু আমি না, হাজার হাজার মানুষ সাক্ষী এই ঘটনাটির, চাইলে যে কেউ খোঁজ নিতে পারেন। ঘটনাটা আমার নানু বাড়ির একটি নদীকে কেন্দ্র করে, যে নদীতে প্রতি বছর একটি করে লোক মারা যায়। অবাক লাগলেও এটাই সত্য। এখন থেকে 20 দিন আগে একজন জেলে মারা যায় এই নদীটিতে। জেলের ঘটনাটি পরের কোনো এপিসোডে শেয়ার করব। আমার নানু বাড়ি নদীটির পাশে অবস্থিত। এটি রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায়। আমি আমাদের এই স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান জড়িত, তাই আমি সেখানে আমার সমস্ত কিছু, আমাদের ইউনিয়ন গ্রামটির নাম গোপন রাখছি। আমাদের এই গ্রামটির পাশে এক পাশে নদী আর সব পাশে আবাদি জমিদার আবদ্ধ, তাই সন্ধ্যার পর যোগাযোগ নাই বললেই চলে। নদীটির সম্পর্কে যদি বলি তাহলে নদীর সাথে বাঁধ ও জঙ্গল আছে, সাথে অনেক তাল গাছও দেখতে পাওয়া যায়। নদীর তীরে যদি আশেপাশের কেউ শুনে থাকে এই মুহূর্তে, তাহলে অবশ্যই বুঝবেন আমি কোথাকার ঘটনা বলছি। এছাড়াও আমি আমার নানু ভাইয়ের কাছে শুনেছি এই নদীতে রাতের বেলায় নাকি জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। কেউ বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়। তার সাথে মাঝে মাঝে মাঝরাতে নৌকা ভাসতে দেখা যায়। অস্বাভাবিকভাবে নানা রকম শব্দ বা টিম টিম করে আলো জ্বলতে দেখা যায় নদীতে। নদীতে অক্টোবর-নভেম্বর মাসে পানি একটু অল্প থাকে, আর আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটা অক্টোবর মাসের ঘটনা, 2020 সালের 18-19 অক্টোবরের ঘটনা। আমি ঘটনায় যাই। আপনি জানেন গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমার নানুর বাড়িতে একটি স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান অথবা মাদ্রাসা আছে, যেখানে 200-র কাছাকাছি ছাত্র পড়াশোনা করে। এই মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, আর আমিও প্রতি বছর শোনার জন্য গিয়ে থাকি, কারণ সে সময় সবার সাথে দেখা হয়। ঈদের দিনের চেয়ে বেশি আনন্দ সেখানে ছড়িয়ে পড়ে গ্রামের মাঝে। যথারীতি আমি বাসা থেকে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে, মানুষের অলরেডি অনেক মানুষ রওনা হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম মাহফিলের আগের দিন এত মানুষ, তাহলে মাহফিলের দিন তো আরো বেশি মানুষ হবে। এর মাঝে আমার মামা কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে বলে, জানো আজকে সকালে নদীতে মাদ্রাসায় একটা ছাত্র নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি একটু অবাক হয়ে বললাম, কিভাবে নিখোঁজ হলো? মামা বলল, সকাল অর্থাৎ 18 অক্টোবর 10টার পর অনেকগুলো ছাত্র মিলে মাদ্রাসার বসার পাটি ধুতে যায় নদীতে। তার মাঝে সবার সামনে একটা 14 বছরের ছেলে ছিল নিখোঁজ হয়ে যায় পানিতে। ছাত্ররা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, পরে না পেয়ে মাদ্রাসার মুহতামিমকে বিষয়টা জানালে তাৎক্ষণিকভাবে মুহতামিম সহ আরো অনেক ছাত্র শিক্ষক মিলে নদীতে খোঁজা হয় লম্বা সময় নিয়ে। ছাত্র শিক্ষক যখন ব্যর্থ, বিষয়টি গ্রামে জানানো হয়। গ্রামের কিছু লোক সাথে সাথে নদীতে নেমে যায়। নদীতে জেলেদের বড় জালও নামানো হয় যে জায়গায় পড়েছে, হারানোর স্থানে, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায় না। এদিকে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। তার উপর আগামীকাল ওয়াজ মাহফিল অর্থাৎ 19 তারিখ। ঘটনাটা জানাজানোর পর অনেক লোকজন এসে যায় এবং একসময় সবাই মিলে অনেক জায়গা জুড়ে খোঁজা হয় ছেলেটিকে। এত খোঁজার পরও পাওয়া সম্ভব হয়নি। কথার মাঝেই ফায়ার সার্ভিসের গাড়ির হর্ন বাজিয়ে উঠল। সবাই ছুটে গেল নদীর দিকে। আমিও যেতে গেলাম। নানি বাধা দেন, কারণ আমি শহরের ছেলে, ভয় পাবো বলে ঝামেলা হতে পারে। আমি অনেক সাহস দেখিয়ে মামাতো ভাইয়ের সাথে গেলাম নদীর তীরে। গিয়ে দেখি ফায়ার সার্ভিস নেমে খোঁজা শুরু করে দিয়েছে। তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে
এদিক ওদিক যাচ্ছে। নদীর তীরে ইতোমধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আরো অনেক মানুষ ছুটে আসছে দূর দূরান্ত থেকে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে, তাদের সাথে উপস্থিত লোকজন ও পানিতে নেমে চেষ্টা করছে, তারপরও কোনো খোঁজ মিলছে না। যেখানে ছেলেটি সকালে নিখোঁজ হয়ে গেছে, তার থেকে অনেক দূর পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু ছেলেটির কোনো খোঁজই মিলেনি। এদিকে সন্ধ্যা নেমে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা একরাশ হতাশ নিয়ে উপরে উঠে আসে। তারা বলে রাতে আর কিছুই করতে পারবে না এবং তারা চলে যায়। সেখানে যে উৎসুক জনতা ছিল, উপস্থিত লোকজন ছিল, সবাই হতাশ হয়ে যায় এসব দেখে, যে ছেলেটাকে একটু খোঁজার পরও পাওয়া যাচ্ছে না। আর বলা বাহুল্য যে নদীতে পানিও বেশি না। আমরা জানি শীতকালে গ্রামের পানিতে অল্প পানি থাকে। উপস্থিত লোকজন তাদের আশা ছেড়ে, আবার দেনও নেই ছেড়ে দেওয়ার পরও, আবার পানিতে নামা হলো। নদীতে যা আছে তা নিয়ে অনেক প্রকার জাল, ভেলা ভাসানো, আলোর নিশান, আরো অনেক কিছু। আমি এইখান থেকে দেখেছি মানুষের আর্তনাদ আর এই ছেলের মায়ের অসহায় আত্মচিৎকার, যা আকাশ পর্যন্ত কম্পন করেছে মনে হয়। আমার চোখ থেকে পানি ঝরছিল। একটা কথা কি, সবাই জানে ছেলেটি বেঁচে নেই, তাও তাকে খোঁজার চেষ্টা কমতি রাখছে না কেউ। বাড়িতে অবধি ফিরছে না, মনে হচ্ছে ছেলেটির সবার আপনজন সবাই কান্না করছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। রাত অনেক বেশি হচ্ছে, তাছাড়া অক্টোবর মাসে শীত নেমে আসে, তাই পানিও ঠান্ডা হওয়ায় অনেক উপরে উঠে আসে। এরপর কিছু লোক মিলে সিদ্ধান্ত নেয় পানি থেকে সবাইকে উপরে উঠে আসতে এবং রাতের মধ্যে খোঁজা বন্ধ রাখতে, কারণ এত খোঁজার পরও না পেয়ে নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়। কেউ বলল আগামীকাল এই সময় পর্যন্ত অপেক্ষা করতে, যে সময় হারিয়ে গেছে ছেলেটি এর আগে অনেকবার হয়েছে এমন। উপস্থিত লোকজন এটাই মেনে নিল। সবাই নদীর তীরে লাইট নিয়ে অপেক্ষা করছে সকালের জন্য। আমিও একটুর জন্য ওই নদীর তীর থেকে চলে আসিনি সবার মতো। সাথে আমারও সবার মুখে আল্লাহ ছাড়া কোনো নাম নেই। ফজরের আজান হলো মসজিদে, সবাই একসাথে নামাজ পড়লো। তারপর ভিড় বেড়ে গেল নদীর ভেতর। 19 তারিখ সকালবেলা ওয়াজ মাহফিলের দিন। আবারও নামা হলো নদীতে খোঁজার জন্য। এত খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সবার চেষ্টায় অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি দেখছি চোখের সামনে ছেলেটির জন্য মানুষের শোকাহত মুহূর্ত, যা এখন পর্যন্ত লিখতে আমাকে বেশ শিহরিত হতে হচ্ছে। মানুষ বোঝে তখন যখন চোখের সামনে ঘটে যায়। সময় পার হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের চোখের পানি ঝরাচ্ছে। সেই সময়ের বর্ণনা আমার কাছে নেই। সময় অতিবাহিত হচ্ছে, খোঁজার চেষ্টাও চলছে। ঘড়িতে সময় সকাল 10টা। সবাইকে নদী থেকে উপরে উঠে আসতে অনুরোধ করা হলো। কিছু লোককে সেখানে হারিয়ে গিয়েছে ও ছেলেটি সেই জায়গাটার উপরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে দেখা গেল। এখন একটা সময় অপেক্ষা করা। সবাই একই দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। আমি ঘড়িতে সময় দেখছিলাম, সকাল 10:49, 19 অক্টোবর। আমার হার্টবিট মনে হচ্ছে আমার নিয়ন্ত্রণে নেই। উপস্থিত সবাই সবার দিকে সবাই তাকাচ্ছে। আবার ঘড়িতে চোখ রাখলাম 10:53। আলিফ ভাই বিশ্বাস করেন, সবার চোখের সামনে ছেলেটির নিথর দেহ ভেসে ওঠে পানির উপরে, ঠিক যেই জায়গায় গতকাল সে নিখোঁজ হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। তারপর যে যার মতো বিলাপ করতে থাকে ছেলেটির দেহ উপরে ওঠার পর। সবাই ভিড় জমাইছে দেখার জন্য। আমি অনেক কষ্টে দেখলাম ছেলেটির লাশ, যার বিবরণ মনে হচ্ছে এইমাত্র ছেলেটিকে হত্যা করা হয়েছে। নাক কান থেকে তাজা রক্ত বেরোচ্ছে। ঘাড়টা কিছুটা বাঁকা হয়ে আছে নিচের দিকে, মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্তও নেই, আর পুরো শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। আমি দেখার পর একটুর জন্য থাকতে পারিনি। অনেক মন খারাপ আর সামান্য অভিযোগ নিয়ে চলে আসি নানুবাড়িতে। আমি চোখের সামনে যা দেখেছি আজ পর্যন্ত মনে হলেই আমার খারাপ লাগে। দেখেছি একজন ছেলেকে খোঁজার সম্মিলিত মানুষের চেষ্টা, দেখেছি হাজার মানুষের চোখের পানি, দেখেছি একটি মায়ের আহাজারি। আমার সামনে সামান্য অভিযোগ মায়ের জন্য, কারণ মাকে ভীষণ ভালোবাসত ছেলেটি। এই অভিযোগ ছেলেটি অনেকবার বলেছিল তার মায়ের উপর অভিযোগ অসম্ভব ভালোবাসে তার মাকে, যে চিৎকার করে বলছিল ছেলেটির মা। পরে মামার কাছ থেকে শুনতে পারি ছেলেটির শরীর গরম ছিল। আমি জানি আমার ঘটনাটি কাল্পনিক ভাববেও কিছু লোক যেন যে কেউ ভাবতেই পারে
এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে যদি সে এলাকার হয়। যোগাযোগ করার অনুরোধ রইল। এই ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। আমি ছেলেটির নাম গোপন রাখলাম একটু সমস্যার কারণে। আলিফ ভাই, এইটা আমার জীবনের প্রথম ইমেইল লেখা। আবারও বলছি, হয়তো অনেক ভুল হয়েছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ঘটনাটি শেয়ার করার মতো হয় তাহলে আপনার মুখে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল।